ওকে, আমরা তাহলে শুরু করি। আমরা আজকে সি প্রোগ্রামিং শুরু করতে যাচ্ছি। তো সি প্রোগ্রামিং শুরু করার জন্য আমরা আজকে সি প্রোগ্রামের বেসিক খুঁটিনাটি বিষয়গুলো জানবো, এবং হচ্ছে সি প্রোগ্রামের হিস্ট্রিটা কোত্থেকে এসেছে সেটা আমরা শিখবো। পাশাপাশি সি প্রোগ্রামের স্ট্রাকচার, এটা কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখবো। তারপরে সি প্রোগ্রামে বিভিন্ন ধরনের ফাংশন কোড, তারপর হচ্ছে কিওয়ার্ড, এগুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো আমরা শিখবো। অর্থাৎ আজকে আমরা সি প্রোগ্রামিং এর একটা ধারণা নেওয়ার চেষ্টা করব, যেন আমরা পরের ক্লাসগুলো যখন প্রোগ্রাম করা শুরু করি তখন যেন আমাদের বুঝতে অসুবিধা না হয়। তো আমরা আজকে সি প্রোগ্রামের প্রথমে যে স্লাইডটা দেখবো সেটা হচ্ছে আমরা একটু সি প্রোগ্রামের হিস্ট্রি সম্পর্কে জানবো। সি প্রোগ্রামের হিস্ট্রি, সি প্রোগ্রামের হিস্ট্রি জেনে তারপর আমরা তারপর ফাংশন কিওয়ার্ড এইগুলোর দিকে যাব। তো আজকে আমাদের ক্লাসের যে উদ্দেশ্যটা, আজকে ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমরা সি প্রোগ্রাম করার আগে, সি প্রোগ্রাম করতে গেলে কি কি বিষয় আমাদের লাগবে, বিভিন্ন ধরনের শব্দগুলো সম্পর্কে জানবো। অর্থাৎ আমি যখন প্রোগ্রাম করাবো তখন যেন তোমরা বুঝতে পারো কোনটা কোত্থেকে এসেছে, আমরা কোনটা কেন ইউজ করছি, এগুলো যেন তুমি আগে থেকে বুঝতে পারো। তো আজকে আমি হচ্ছে বিভিন্ন ধরনের শব্দগুলা, যেগুলোকে আমরা বলি বিভিন্ন ধরনের কিওয়ার্ড, লাইব্রেরি ফাংশন, ফাংশন, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, এই বিষয়গুলো সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দিব। এটা যদি আমরা ধারণা পাই তাহলে আমাদের প্রোগ্রাম করতে গেলে আমরা অসুবিধায় পড়বো না। আর এখানে কিছু জিনিস মুখস্থ করে রাখতে হবে, মুখস্থ করে রাখলে প্রোগ্রামিং করার সময় সুবিধা হয়। আমরা যখন ম্যাথ করার সময় কিছু ফর্মুলা, জিনিস মুক্ত রাখতে হয়, তো এই বিষয়গুলো যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে। তো আমরা সি প্রোগ্রাম করতে গেলে প্রথমে হচ্ছে সি প্রোগ্রাম কোত্থেকেই এসেছে সেটার ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু জেনে আসবো। তো আমি একটু স্লাইডে যাচ্ছি। স্লাইডের মধ্যে এখানে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর যে টাইপ আছে, আমি বলেছিলাম যে তোমাদের শুরুতে, সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিং এসেছে হচ্ছে কোত্থেকে, আমাদের প্রোগ্রামিং। তো যারা থিওরি ক্লাসগুলো করেছো, তারা রেকর্ডিং ক্লাসগুলো করেছো, সেটা তারা জানো যে আমরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ভাগ করেছিলাম কি কি ভাগে, পাঁচটা ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, এইগুলোর মাঝখানে আমরা আরেকটা ভাষা ধরেছিলাম, সেটা হচ্ছে মধ্যম প্রজন্মের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আমরা এখানে সবাই স্লাইডটা দেখতে পাচ্ছি। তো কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো। তো আমরা এখানে স্লাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে। এই বেসিক্যালি হচ্ছে আমরা প্রোগ্রামিং ভাষাটাকে দুইটা প্রধান ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হচ্ছে লো লেভেল, একটা হচ্ছে হাই স্যার লেভেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার ক্লাস নিচ্ছি এখন, পরে কথা বলবো। ওকে, তো আমি লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে মিড লেভেল, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই দুইটার মাঝামাঝি আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজকে ধরেছি, সেটা হচ্ছে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এখন আহ, যেটা কথা সেটা হচ্ছে আমরা সি কে কোথায় ফেলি, আমরা সি কে ফেলি হচ্ছে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজে বা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজে। এর কারণ হচ্ছে সি তে আমরা নিম্ন স্তর এবং উচ্চ স্তরের ভাষার সুবিধাটা পাই, সেজন্য আমরা এটাকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজে ফেলি। তো এখন হচ্ছে তারপর আমি তোমাদের আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আহ, প্রথম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফোরট্রান। তো এই ফোরট্রান হচ্ছে সি, সি এর হচ্ছে আদি উৎস। অর্থাৎ সি ভাষাটা এসে দেখো এখানে জমা দিচ্ছি। সি ভাষাটা এসেছে প্রথমে হচ্ছে ফোরট্রান থেকে, ফোরট্রান থেকে হচ্ছে অ্যালগল, তারপর হচ্ছে এসেছে সি, ফোরট্রান থেকে অ্যালগল, তারপর হচ্ছে সি, এইভাবে হচ্ছে সি ভাষাটা এসেছে। তো এই সি ভাষার যদি আমরা হিস্ট্রিটা দেখতে যাই, তাহলে আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সি ভাষাটা প্রথম যখন তৈরি করা হয়, তখন সেটা হচ্ছে একটা আহ, আহ, তৈরি করা হয়েছিল যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে। তখন হচ্ছে সি ভাষাটা যখন তৈরি করা হয় তখন 1970 সালের দিকে প্রথম, এটা আসে 1970 সালের দিকে। তো 1970 সালে তৈরি করার পরে এরপর সি এর বিভিন্ন ধরনের মডিফিকেশন এসেছে, সি এর বিভিন্ন ধরনের চেঞ্জ এসেছে, আপডেট এসেছে। তো প্রথম যে সি ভাষাটা ছিল আহ, সেটা এসেছে হচ্ছে বিসিপিএল নামের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে। প্রথম সি ভাষাটা এসেছিল একটা বিসিপিএল। তো এই আস্তে আস্তে সিটা মডিফাই হতে হতে এরপরে সি এর অনেকগুলো ভার্সন চলে আসছে, সি, সি প্লাস প্লাস, এরকম। হ্যাঁ, সি প্লাস প্লাস, সি হ্যাশ, অনেকগুলো ভার্সন এসেছে। তো আমরা হচ্ছে এই স্লাইডে আবার ব্যাক করব। তার আগে আমি একটু পরিচয় করে দিতে চাই ডেনিস রিচির সাথে। আমরা যখন সি জানবো তখন তার নাম অবশ্যই জানতে হবে। ডেনিস রিচি হচ্ছেন প্রথম, তিনি সি প্রোগ্রামকে ইন্ট্রোডিউস করেন আমাদের সাথে। তিনি প্রথম সি প্রোগ্রাম তৈরি করেন। এটা তৈরি করেন হচ্ছে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে। তো এই সালটা ছিল হচ্ছে 1970 সালের দিকে। পরবর্তীতে 1972 সালের দিকে এই সি প্রোগ্রামটা হচ্ছে আমাদের হাতে আসে। আর আরেকটা বিষয় হচ্ছে যখন 1978 সালের দিকে আসে তখন
আহ, ডেনিস রিচি একটা বই লিখেন সি প্রোগ্রামিং কে নিয়ে, দা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই বই লেখার পরে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মানুষের কাছে জনপ্রিয় হতে থাকে। অর্থাৎ 1978 সালের আগ পর্যন্ত যে সময়টা, যে 7-8 বছর সময় ছিল, তখন সি প্রোগ্রামিংটা খুব বেশি ব্যবহৃত হতো না। তো যখন 1978 সালে প্রথম ডেনিস রিচি একটা বই লিখেন সি প্রোগ্রামিং নিয়ে, তো তার বইটা খুব জনপ্রিয় হয়ে ওঠে। এবং জনপ্রিয় হয়ে ওঠার পরেই 1978 সাল থেকে হচ্ছে সি প্রোগ্রাম ব্যাপকভাবে সবাই ব্যবহার করতে শুরু করে, এবং এটা আস্তে আস্তে মোটামুটি আমাদের সবার পরিচিত হয়ে ওঠে। তো এখন হচ্ছে, তাহলে আমরা বলতে পারি সি ভাষার বা সি প্রোগ্রামিং এর জনক হচ্ছেন ডেনিস রিচি। তিনি হচ্ছেন আমেরিকান, যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে। তো বেল ল্যাবরেটরিটা হচ্ছে পৃথিবীর জনপ্রিয় বা হচ্ছে মানে একেবারে জনপ্রিয় বলবো না, বলবো হচ্ছে কয়েকটা শক্তিশালী ল্যাবরেটরির মধ্যে একটা, যেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র এসেছে। তো এখানে হচ্ছে পরের স্লাইডে এই কথাটা বলা আছে যে 70 সালের দিকে হচ্ছে এটা তৈরি করা হয়। আর 72 সালের দিকে এটা হচ্ছে তোমার অবমুক্ত করা হয় সবার জন্য, সবাই এটা ব্যবহার করা শুরু করে। তো এখন সি প্রোগ্রামিং সম্পর্কে তাহলে আমরা এটাই হচ্ছে জানলাম হিস্ট্রিটা কিভাবে এসেছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে ভাষা এসেছে, আহ, তখন হচ্ছে আহ, এই যে ভাষাটা, ভাষাটা আসার পরে এটাকে আমরা কি করি, প্রথমে এটাকে বলা হতো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, প্রসিডিউরাল, অর্থাৎ নির্দিষ্ট কিছু প্রসিডিউরের মাধ্যমে মাধ্যমে এটা করা হয়। সি ভাষার আরো অনেক সুন্দর সুন্দর নাম আছে, অর্থাৎ সি ভাষার অনেকগুলো ফাংশন থাকার কারণে বা ভাবে ব্যবহার করি, অনেক পারপাস ব্যবহার করি, সেই জন্য হচ্ছে এটার অনেকগুলো নাম এসেছে। তো আমরা হচ্ছে এখন সি ভাষার এই জিনিসগুলো একটু দেখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটু দেখবো। তো সাইটটা আমার, আচ্ছা সবাই হচ্ছে যেটা লিখবা, সবাই যেটা লিখবা সেটা হচ্ছে, আমরা যখন সি ভাষা ধরো, সবাই আমরা যখন সি ভাষা নিয়ে কাজ করব, তখন আমরা তার আগে সি ভাষা সম্পর্কে দুই একটা কথা আমরা একটু জেনে রাখবো। সেটা হচ্ছে কি, এই যে সি ভাষাটা আছে, এটার বৈশিষ্ট্যটা কি। তো সবাই সি ভাষার বৈশিষ্ট্য লিখে ফেলো, সবাই সি ভাষার বৈশিষ্ট্য, সবাই একটু লিখো সি ভাষার বৈশিষ্ট্য। তো সি ভাষার যে বৈশিষ্ট্যগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে, এটাকে বলা হয় জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। সি ভাষার বৈশিষ্ট্য হচ্ছে, এটা হচ্ছে একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এটাকে প্রথমে বলা হয় যে এটা একটা সাধারণ পারপাস, মানে সাধারণ কাজের জন্য তৈরি করা একটা ল্যাঙ্গুয়েজ। আহ, আমরা পরবর্তীতে দেখবো যে বিশেষ কাজের অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, বিশেষ কাজের জন্য অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো এই সিটা হচ্ছে প্রথমে একটা সাধারণ কাজের পারপাস এটা তৈরি করা হয়, এটাকে বলা হয় জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। আমি হচ্ছে তোমাদের একটা শীট দিব আজকে ক্লাসে পরে, তো শীটের একটা অংশ তোমাদের এখানে দেখাচ্ছি। ঠিক আছে, সেটা একটা অংশ এখানে দেখাচ্ছি, তোমরা just দেখতে পারো। তো দেখো এখানে আহ, আমি অনেকগুলো নাম লিখেছি, যে 1 2 3 4 5 6। এই যে নামগুলো আছে, এই সবগুলোই হচ্ছে সি এর বৈশিষ্ট্য, অর্থাৎ বৈশিষ্ট্য বা হচ্ছে এই সি কে এই নামে ডাকা হয়। বৈশিষ্ট্য পাশাপাশি আমি এটা বলতে পারি সি কে এই নামে ডাকা হয়, কেন ডাকা হয় আমি একটু বলি, ব্যাখ্যা করি। প্রথমে আছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে সাধারণ কাজকর্ম বা সাধারণ কাজের পারপাসে, সাধারণ বিভিন্ন ধরনের সাধারণ অ্যাপ্লিকেশন তৈরি করা হচ্ছে, এটা তৈরি করা হয়। 2 নম্বর হচ্ছে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। তো মিডল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে C ভাষার মধ্যে নিম্ন স্তর এবং উচ্চ স্তরের দুইটা সুবিধা। কিরকম সুবিধা, যেমন হচ্ছে যেগুলো আছে, যেটাকে আমরা বলি মেশিন ভাষা। তো মেশিন ভাষাগুলোতে বিভিন্ন ধরনের ওয়ার্ড বা কিওয়ার্ড বা বিভিন্ন ধরনের ফাংশন ইউজ করা হয়। তো ওগুলোর মধ্যে যেমন হচ্ছে বিট বাইট, এই বিষয়গুলো হচ্ছে ইউজ করা হয় ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ। ওইখানে বিট বাইট এই বিষয়গুলো আসে, বিট আসে, বাইট আসে, তারপর মেমোরি অ্যাড্রেস, এই বিষয়গুলো আসে। তো এই যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে নিম্ন স্তরের ভাষার। আবার হচ্ছে যখন উচ্চ স্তরের ভাষার কথা বলবো, আমরা উচ্চ স্তরের ভাষার মধ্যে বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে, বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করে। ডেটা টাইপ গুলো হচ্ছে এরকম, আহ যেমন হচ্ছে ধরো আমি একটা সংখ্যা লিখলাম 1 2 3, এটা হচ্ছে একটা নাম্বার ডেটা। হ্যাঁ, এটা একটা নাম্বার ডেটা। তারপর হচ্ছে তোমার এটার পাশাপাশি আমি যদি বলি হচ্ছে ABC, হ্যাঁ এটা হচ্ছে একটা ক্যারেক্টার ডেটা। এরকম বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে। তো এই ডেটা টাইপ গুলো আমরা পরবর্তী পড়বো, জাস্ট তোমাদের একটা ধারণা দিয়ে রাখি। এখানে ডেটা টাইপ আছে ইন্টিজার, পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ভগ্নাংশ সংখ্যা, ডাবল নাম্বার, মানে এখানে ভগ্নাংশের পরিমাণটা দশমিক পরিমাণ একটু বড় হবে, তারপর ক্যারেক্টার আছে ABCD। তো এই যে ডেটা টাইপ গুলো, এগুলো ইউজ করা হয় সাধারণত উচ্চ স্তরের ভাষায়। তো আমরা দেখতে পাচ্ছি সি ভাষায় নিম্ন স্তরের বিভিন্ন বিট বাইট মেমোরি অ্যাড্রেস এগুলো ইউজ করা হয়, আর উচ্চ স্তরের বিভিন্ন ধরনের ডেটা টাইপ ইউজ করা হয়, ফাংশন ইউজ করা হয়।
যেহেতু এই নিম্ন স্তর উচ্চ স্তরের এই দুইটা সুবিধা একসাথে সমন্বয় ঘটানো হয়েছে সি তে, তাই আমরা সি কে বলি হচ্ছে মধ্যম স্তরের ভাষা। এই প্রশ্নটা পরীক্ষার খ নাম্বারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সি কে কেন মধ্যম স্তরের ভাষা বলা হয়? প্রশ্ন হচ্ছে সি কে কেন মধ্যম স্তরের ভাষা বলা হয়? এখন আমি সি নিয়ে ৩-৪টা প্রশ্ন বলবো খ নাম্বারের জন্য। এই ৩-৪টা থেকে একটা ইনশাআল্লাহ সামনে পরীক্ষায় আসবে। তার মধ্যে একটা হচ্ছে বললাম সি কে কেন মধ্যম স্তরের ভাষা বলা হয়? কারণ হচ্ছে নিম্ন স্তরের এবং উচ্চ স্তরের সুবিধাকে একসাথে সমন্বয় করা হয়। সি তে যখন আমরা প্রোগ্রাম লিখি তখন আমরা নিম্ন স্তর উচ্চ স্তর ২ টা সুবিধা আমরা একসাথে পেতে পারি। তাই আমরা এটাকে কি বলি? সি কে বলি হচ্ছে মধ্যম স্তরের ভাষা। সবাই আশা করি এই কথাটা লিখে নিয়েছো। সি কে বলা হয় মধ্যম স্তরের ভাষা। তাহলে দেখো যেটা বলছিলাম আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা সি এর বৈশিষ্ট্য দেখছিলাম যে সি এর কি কি ধরনের বৈশিষ্ট্য আছে। তো দেখো এখানে কি আছে, এটাকে আমরা বলি হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সাধারণ কাজকর্মের আহ, সাধারণ প্রোগ্রামিং পারপাস অথবা ছোটখাটো অ্যাপ্লিকেশন সফটওয়্যার এইগুলোর জন্য আমরা সি ব্যবহার করি। ২ নাম্বার ছিল হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা আমি বলেছি। তারপর হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদের একটু জাস্ট জানতে হবে। সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন বলা হয় সি প্রোগ্রামিং কে? তো দেখো সি সি প্রোগ্রামিং এর সাহায্যে আমরা অনেকগুলো কাজ করি। তো কাজগুলো কি ধরনের কাজ? আমরা সি প্রোগ্রামের সাহায্যে বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যার তৈরি করতে পারি। সি প্রোগ্রামের সাহায্যে বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যার তৈরি করতে পারি। আর এটা হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন সিস্টেম সফটওয়্যার কি, এটার মধ্যে যদিও এই পড়ার ভিতরে না, তাও জাস্ট আমরা একটু জেনে রাখি সিস্টেম সফটওয়্যারটা কি। তো সিস্টেম সফটওয়্যার হচ্ছে আমরা হচ্ছে ধরো আমি যদি অপারেটিং সিস্টেমের কথা বলি, তো এই যে অপারেটিং সিস্টেমের কথাটা আমি বললাম, তো অপারেটিং সিস্টেম হচ্ছে এক ধরনের সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ এক কথায় বললে যে আমরা যখন কম্পিউটার চালাই, তো কম্পিউটার চালানোর সময় কম্পিউটার মূল যে সফটওয়্যারটা কম্পিউটারকে চালায়, যেমন আমাদের অপারেটিং সিস্টেম ফোনের হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম। তো এই অপারেটিং সিস্টেমের কারণেই আমরা হচ্ছে কি করতে পারি, এই যে বিভিন্ন ধরনের ফিচার গুলো ফাংশন গুলো পাচ্ছি কম্পিউটারের ভিতরে। তো এই অপারেটিং সিস্টেম গুলো কি করে, অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ড বা আমাদের গেমিং সফটওয়্যার গুলা, এই সবগুলো সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে কারা? সিস্টেম সফটওয়্যার গুলো। তো হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে প্রধান একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যার তৈরি করা। যেমন হচ্ছে আমি যদি বলি অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, এগুলো হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, এগুলো এক ধরনের সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ে। তার মানে হচ্ছে যেগুলোর সাহায্যে আমরা কি করি, কম্পিউটারকে নিয়ন্ত্রণ করি বা কম্পিউটারের মূল যে সফটওয়্যার গুলো সেগুলোকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। আর আমরা সি ভাষার সাহায্যে কি করি, সিস্টেম সফটওয়্যার গুলো তৈরি করতে পারি। তাই সি ভাষার আরেকটা নাম হয়ে গেছে হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে যদি এই 3টা জিনিস বলে, তো সি কে কেন হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বলা হয়, কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, কেন সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, এগুলোর অ্যান্সার ৩-৪ লাইনে লিখতে হবে। তো আমরা যদি সি সম্পর্কে ভালোভাবে জানি, আরো যদি জানি, তাহলে তোমরা আরো কিছু লাইন ওখান থেকে অ্যাড করতে পারবা। তারপর ৪ নাম্বারটা হচ্ছে স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে ২ নাম্বার আর ৪ নাম্বার পয়েন্টটা মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ। ২, ৪, ৬ এই তিনটা এই তিনটা থেকে ইনশাল্লাহ খ নাম্বার একটা প্রশ্ন পরীক্ষায় কমন পাবো। বা সামনে ইয়ার ফাইনাল হবে, বা সামনে প্রি টেস্ট যাদের আছে, বা হচ্ছে সামনে ফার্স্ট ইয়ার যার যে পরীক্ষা আছে। তো যেটা বলছি সেটা হচ্ছে ৪ নাম্বার স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার মানে আমরা জানি স্ট্রাকচার হচ্ছে একটা নির্দিষ্ট একটা ফ্রেম বা একটা গঠন। তো সি ভাষায় যেটা করা হয়, সি ভাষা হচ্ছে মানে প্রোগ্রামকে সি এই প্রোগ্রামটাকে ভেঙে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করা হয়। সি প্রোগ্রামে কি করা হয়, কোন একটা বড় প্রোগ্রামকে বা কোন একটা বড় সমস্যাকে ভেঙে ভেঙে ছোট ছোট ভাগে ভাগ করা হয়। করার কারণে এটাকে বলা হয় স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ নির্দিষ্ট কিছু গঠন আছে, স্ট্রাকচার আছে, সেগুলো মেনে প্রোগ্রামটাকে ছোট ছোট খণ্ডে ভাগ করা হয়। সেক্ষেত্রে প্রোগ্রামটা সমাধান করতে সহজ হয়। সি কে বলা হয় ল্যাঙ্গুয়েজ, সি কে বলা হয় স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ। তারপর ৫ নাম্বার হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম মানে হচ্ছে আমি যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করি তখন কিছু সমস্যা হয়। সমস্যাটা কি? সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ধরো তুমি অপারেটিং সিস্টেমের জন্য প্রোগ্রাম করলা, তো কিছু কিছু অপারেটিং সিস্টেমে ওই প্রোগ্রামটা নাও চলতে পারে। ধরো তোমার কাছে হচ্ছে তুমি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য একটা সফটওয়্যার তৈরি করলা সি প্রোগ্রামের সাহায্যে। তো এখন এই দেখা গেল এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাহায্যে তৈরি করে তুমি তোমার ফোনে ইউজ করছো, কিন্তু এটা দেখা গেল হচ্ছে আইওএস যে অপারেটিং সিস্টেম আছে, মানে অ্যাপলের যে অপারেটিং সিস্টেম আছে, সেখানে দেখা গেল এটা নাও চলতে পারে বা চলছে না। তো এই যে একটা অপারেটিং সিস্টেমে তৈরি করা কোনো একটা প্রোগ্রাম অন্য একটা অপারেটিং সিস্টেমে রান করছে না। তো এই যে রান করছে না, তো এই জন্য হচ্ছে তোমার এটাকে বলা হয় প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। অর্থাৎ
তুমি যখন প্রোগ্রাম লিখবা, প্রোগ্রাম তৈরি করবা, তখন তোমাকে আগে থেকেই একটা ধারণা রাখতে হবে বা আগে থেকে এটা মাথায় রাখতে হবে যে আমি এটা কোন প্ল্যাটফর্মের জন্য তৈরি করব। আমি কি উইন্ডোজ উইন্ডোজ এর জন্য বা হচ্ছে ম্যাক এর জন্য বা ম্যাকিনটশের যে অপারেটিং সিস্টেম তাদের জন্য তৈরি করব, না হচ্ছে আইওএস বা অ্যাপল এর অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করব। অর্থাৎ কোন প্রতিষ্ঠানের অপারেটিং সিস্টেম বা কোন ধরনের অপারেটিং সিস্টেম তার উপর অনেকটা নির্ভর করতে হয় প্রোগ্রামিং করার সময়। প্রোগ্রামিং রান করাবো প্ল্যাটফর্ম। সবার শেষে যেটা আসবে কেস সেনসিটিভ, এটা অনেক গুরুত্বপূর্ণ। কেস মানে হচ্ছে আমরা বলি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর, ঠিক আছে? তো আপার কেস লোয়ার কেস মানে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর। আমি যখন এ বি সি লিখি তখন আমরা বড় হাতের এ লিখতে পারি, ছোট হাতের এ লিখতে পারি। ধরো তো কারো একজনের নাম ধরো আমি লিখলাম, ধরো তোমার নাম হচ্ছে এ বি সি, এটা হচ্ছে তোমার নাম এ বি সি। এখন যখন আমরা সি প্রোগ্রামে এই এবিসি টা ব্যবহার করব, যখন আমরা এটাকে ব্যবহার করব ভেরিয়েবল হিসাবে, তো এই এবিসি টা এটা একটা এবিসি হবে, আবার এই যে এবিসি লিখলাম এটার একটা মিনিং হবে। আবার যখন আমি এভাবে লিখবো এ বি সি, এটার একটা মিনিং হবে। আবার যখন লিখবো এ বি সি, এরকম করে আমি যখন অক্ষরগুলোর কেস চেঞ্জ করবো, অর্থাৎ বড় হাতের থেকে ছোট হাতে যাব, ছোট হাতের থেকে বড় হাতে আসবো, তো এরকম কেস চেঞ্জ করার সময় যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্রোগ্রাম গুলোর সমস্যা ফেস করবে বা প্রোগ্রাম গুলো রান করবে না। আমি একটা রেজাল্ট দিলে রেজাল্ট আসবে আরেকটা, বা একটা ভেরিয়েবল আমি রেজাল্ট দিতে চাবো, রেজাল্ট চলে আসবে অন্যটাই। তার মানে হচ্ছে এরকম বিভিন্ন ধরনের ওয়ার্ড বা অক্ষর আমরা যেগুলো লিখবো সেগুলো হয় ছোট হাতে লিখতে হবে, না হলে বড় হাতে লিখতে হবে। অর্থাৎ হবে বড় হাতে লিখলে বড় হাতেরই হবে। এই জন্য এটাকে বলে কেস সেন্সিটিভ। আর হচ্ছে সি সি প্রোগ্রামের যত ফাংশন যা কিছু আছে, মানে ভেরিয়েবল বাদে যা কিছু লিখতে হয় সব লিখতে হয় ছোট হাতের অক্ষরে। তো ভেরিয়েবল মানে হচ্ছে চলক, চলক মানে হচ্ছে কোনো কিছুর নাম। কোনো কিছুর নাম তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারবা, বড় হাতের ধরতে পারবা, ছোট হাতের, বা দুইটা মিক্স করে ধরতে পারবা। কিন্তু এর বাইরে যত কিছু আছে সি প্রোগ্রামে, মানে এই প্রোগ্রামের যে ভিতরের যে জিনিসগুলো আছে, ফাংশন থেকে শুরু করে বিভিন্ন কিওয়ার্ড আছে যেগুলো সি প্রোগ্রাম থেকে দিয়ে দেওয়া, বিভিন্ন ধরনের লাইব্রেরি ফাংশন আছে। মানে সি প্রোগ্রাম থেকে বলা আছে যে এই কাজের জন্য এটা ব্যবহার করতে হবে, এই কাজের জন্য এটা ব্যবহার করতে হবে। বিভিন্ন ফাংশন, লাইব্রেরি ফাংশন থেকে শুরু করে বিভিন্ন কিওয়ার্ড যেগুলো আছে, ওই সবগুলো সবসময় লিখতে হবে স্মল লেটারে, সব সময় লিখতে হবে স্মল লেটারে। শুধু চলকের নামগুলো আমরা স্মল বা ক্যাপিটাল যা খুশি তা লিখতে পারবো। তারপর মনে রাখতে হবে সি ভাষাটা আমরা যখন লিখবো তখন সবসময় ছোট হাতের অক্ষরে লিখবো। এখানে এটা একটা বড় ফ্যাক্ট যে আমি কোথায় ছোট হাতে লিখলাম আর কোথায় বড় হাতে লিখলাম, এটা হচ্ছে খুবই বড় একটা ফ্যাক্ট। তো দেখো আমরা যখন প্রোগ্রাম শিখবো, মানে আমরা তো সি প্রোগ্রামের বৈশিষ্ট্য দেখলাম, সেটা হচ্ছে এখানে কি থাকবে, এটা হচ্ছে একটা স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ বা এটা হচ্ছে কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তো এখন আমরা যখন ওভারঅল একটা প্রোগ্রামের কথা বলবো, ওভারঅল মানে একটা আদর্শ প্রোগ্রামের কি কি বৈশিষ্ট্য হতে পারে। ধরো তুমি একজন প্রোগ্রামার বা আমরা প্রোগ্রামার, আমরা একটা প্রোগ্রাম লিখতে যাব। তো একজন আদর্শ প্রোগ্রামার যখন প্রোগ্রাম লিখবে, মানে একজন ভালো প্রোগ্রামার যখন প্রোগ্রাম লিখবে তখন সে অনেকগুলো বিষয় মাথায় রাখবে। সে তো ভালো প্রোগ্রামারদের বৈশিষ্ট্যই হচ্ছে সে অনেকগুলো বিষয় একসাথে মাথায় রাখবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে সে যখন প্রোগ্রাম লিখবে, এটা খ বা গ তে আসতে পারে যে একটা আদর্শ প্রোগ্রাম বৈশিষ্ট্যগুলো কি। আমি তোমাদের শীট দিব এটার, জাস্ট এখন শুনো, এটা লিখতে হবে না। তো একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত প্রোগ্রামটা হইতে হবে সহজ। অর্থাৎ তুমি যে ভাষায় প্রোগ্রাম লিখবা বা তুমি যেভাবে প্রোগ্রামটা লিখবা সেটা যেন সহজ হয়, যেন অন্য কেউ, অন্য কোনো প্রোগ্রামার বুঝতে কিভাবে করেছে। তো একটা কাজ আমরা দুই ভাবে করতে পারি, সহজ ভাবে করতে পারি, কঠিন ভাবে করতে পারি। কাজের ফলাফল দেখা গেল একই রকম হয়, ঠিক আছে? তো আমরা যখন ভালো প্রোগ্রামার নিজেদের বলবো তখন আমাদের কি করতে হবে, প্রোগ্রামটা করতে হবে সহজ ভাবে, যেন অন্য যে কেউ দেখে এই প্রোগ্রামটা বুঝতে পারে। এটা হচ্ছে একটা আদর্শ প্রোগ্রামারের বৈশিষ্ট্য অথবা একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য। এর পাশাপাশি আমি যদি বলি যে আর কি বৈশিষ্ট্য থাকবে, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রোগ্রামটা হতে হবে সংক্ষিপ্ত। অর্থাৎ আমরা যখন হচ্ছে সি ভাষায় প্রোগ্রাম লিখবো, তো সি ভাষায় প্রোগ্রাম লিখলে আমরা দেখবো যে প্রোগ্রামটা কি হবে, এখানে সংক্ষিপ্ত হবে। অর্থাৎ আহ, অপ্রয়োজনীয় লাইন বা হচ্ছে অপ্রয়োজনীয় শব্দ বা হচ্ছে বিভিন্ন ধরনের কিওয়ার্ড অক্ষর এগুলো আমরা ব্যবহার করব না। কেন করব না? কারণ হচ্ছে একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে প্রোগ্রামটা যত প্রিসাইজ করা যায়, যত ছোট করা যায়, ততই হচ্ছে ভালো। অর্থাৎ একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য হবে প্রোগ্রামটাকে যত প্রিসাইজ করা যায়। তো আমাদের চেষ্টা থাকবে হচ্ছে প্রোগ্রামটাকে আমরা একটা প্রিসাইজ শর্ট একটা ফরম্যাটে বা শর্ট ভার্সনে করার চেষ্টা করব। তারপরে ৩ নাম্বার যে বৈশিষ্ট্যটা একটা ভালো প্রোগ্রামের থাকবে সেটা হচ্ছে প্রোগ্রাম হতে হবে নির্ভুল। অর্থাৎ আমি প্রোগ্রামে কোড আমরা যখন প্রোগ্রামে কোড লিখবো তখন
প্রোগ্রামে কোনো ধরনের ভুল থাকা যাবে না। তো আমরা দেখবো প্রোগ্রাম যখন রান করব, তখন দেখবো যে প্রোগ্রামে কোনো ধরনের ভুল হলে প্রোগ্রামের ফলাফল দেখা যাচ্ছে না। তো এইজন্য এটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, প্রোগ্রাম করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন প্রোগ্রামে কোনো ধরনের ভুল না হয়। এটা মাথায় রাখতে হবে। প্রোগ্রাম হবে ভুলবিহীন। তার মানে যখন আমরা কোডিং করব, যখন লিখবো প্রোগ্রাম, তখন সেটা যেন ভুল না হয় সেখানে সেটা খেয়াল রাখতে হবে। আর তারপর হচ্ছে কি করতে হবে, প্রোগ্রামের পরের যে ৪ নাম্বারটা যেটা বলছিলাম, ৪ নাম্বার হচ্ছে আমি যখন প্রোগ্রাম লিখে ফেলবো, তখন এর পরে এখানে অনেকগুলো অপশন থাকবে। অপশনগুলোর মধ্যে কি কি আছে সেটা হচ্ছে প্রোগ্রামের পরবর্তীতে যেন আপডেট করা যায়। ধরো আমি একটা প্রোগ্রাম লিখলাম, সেখানে আমি এমন কোনো অপশন রাখলাম না যেখানে এডিট করার সুযোগ আছে, অর্থাৎ পরবর্তীতে আহ, পরিমার্জন করা বা হচ্ছে এটাকে কাটা, কোনো কিছু সংযোজন করা, বিয়োজন করা, অর্থাৎ এমন একটা অবস্থা রাখতে হবে যেখানে আমি প্রোগ্রামকে সংশোধন করতে পারি আমার ইচ্ছা মতো। পরিমার্জন, পরিবর্তন, ঠিক আছে, সংযোজন, বিয়োজন যা আছে সব করার সুযোগ থাকতে হবে। তো এই 4টা হচ্ছে আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য। এরপরে আমি 5 নাম্বারের কথা বলবো, সেটা হচ্ছে কি হবে, প্রোগ্রাম গুলো যেন হচ্ছে এমন হয় যেন এগুলো মেমোরিতে কম জায়গা নেয়, অর্থাৎ ছোটখাটো মেমোরিতে যেন এগুলো চলে। না হলে হচ্ছে প্রোগ্রামটা আদর্শ প্রোগ্রাম হবে না। দেখা গেল আমি প্রোগ্রাম লিখলাম, সেটা হচ্ছে পিসিতেই চলছে, কোনো মোবাইলে চলছে না। এই জন্য এগুলো মাথায় রেখে রাখতে হবে যেন হচ্ছে এমন একটা অবস্থায় তৈরি করা হয় প্রোগ্রামটাকে, এমন অবস্থায় তৈরি করা হয় যেন প্রোগ্রামের মেমোরিটা সে কি করে কম নেয়, যেন আমরা এটা অনেক ক্ষেত্রে এটা সুন্দরভাবে চালাতে পারি কোনো ধরনের ইনস্টলেশনের ঝামেলা ছাড়া। বা হচ্ছে আমি দেখা গেল প্রোগ্রাম আমার পিসিতে বা কোনো একটা জায়গায় চালালাম, প্রোগ্রাম এত বড়, সফটওয়্যারটা বিশাল বড় হয়ে গেছে, সফটওয়্যার বিশাল ভারী, আমার এই একটা সফটওয়্যার চালালেই আমার পিসি হ্যাং হয়ে যায়, মোবাইল হ্যাং হয়ে যায়, সেক্ষেত্রে এটা আদর্শ প্রোগ্রাম হবে না। যে আদর্শ যে যে প্রোগ্রামার এটা প্রোগ্রাম করেছে সে আদর্শ প্রোগ্রামার না। তাহলে এই 5টার কথা বললাম। তারপরে হচ্ছে 6 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে আহ, আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমি যেটা বলবো, এখানে কি করা যাবে না, এখানে করা যাবে না যেটা, সেটা হচ্ছে প্রোগ্রামে অতিরিক্ত লুপ ব্যবহার করা যাবে না। কি করা যাবে না, প্রোগ্রামে অতিরিক্ত অতিরিক্ত লুপ ব্যবহার করা যাবে না। লুপ মানে হচ্ছে আহ, যখন আমি একটা প্রোগ্রাম করব, যখন আমি একটা প্রোগ্রাম করব, তো এই লুপের সাহায্যে আমরা কি করি, একটা কাজকে বারবারে করাইতে পারি। ধরো আমি 1 থেকে 5,000 পর্যন্ত সবগুলো সংখ্যা যোগ করব, 1 2 3 4 5 6 7 8, এভাবে 9 10 11 12 করে 5,000 পর্যন্ত যাব। তো এখন সিম্পলি চিন্তা করে দেখো, যদি আমরা এটা ক্যালকুলেটরে যোগটা করতে চাই তাহলে একটা বিশাল একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে। কিন্তু আমরা সি প্রোগ্রামে এটা লুপের সাহায্যে করতে পারি। তো এখন দেখা গেলো এই জিনিসটা আমি মজা পেয়ে গেলাম যে লুপ দিয়ে তো সবকিছু হয়ে যায়, তাহলে আমি লুপের ব্যবহারটা বাড়াই। তো এইটা আসলে করা যাবে না, মানে প্রয়োজনের অতিরিক্ত লুপ আমরা ব্যবহার করব না। তো এই ক্ষেত্রে কি হয়, প্রোগ্রাম গুলা অনেক যখন রান করে তখন এগুলো স্লো হয়ে যেতে পারে, বা হচ্ছে বেশি মেমোরি নিতে পারে, বা হচ্ছে প্রোগ্রাম জটিল হয়ে যেতে পারে। তাই আমরা কি করবো না, প্রয়োজনের অতিরিক্ত লুপ ব্যবহার করবো না। এই লুপ কি, এই বিষয়গুলো কি, এগুলো নিয়ে আমাদের আলাদা ক্লাস থাকবে। তো এগুলো সিরিয়ালি আসবে, জাস্ট আমরা এই শব্দগুলো একবার করে আমাদের মেমোরি রেখে দেই যে স্যার এই ধরনের শব্দগুলো উচ্চারণ করেছিল, এটা এখানে বলেছিল, জাস্ট এগুলো আমরা মনে রাখি একটু। তারপর কি হবে, প্রোগ্রাম আমি বলেছিলাম যে সহজ হবে, সংক্ষিপ্ত হবে। তো এখানে তো আরেকটা জিনিস মনে রাখতে হবে যে প্রোগ্রাম হবে হচ্ছে সবার বোধগম্য, মানে সবাই যেন প্রোগ্রামটা দেখে বোঝে। আর এটা কখন হবে, যখন প্রোগ্রাম সহজ হবে তখনই হবে। আর আরেকটা হচ্ছে প্রোগ্রামের যে লেখার ধরনটা বা প্রোগ্রামটা যখন আমরা রচনা করব, তো এই সমাধানের যে প্রসেসটা, আমরা যে যে ওয়েতে সমাধান করলাম, তো এই সমাধানের যে প্রসেসটা সেটা হতে হবে স্পষ্ট। অর্থাৎ যে কেউ যেন দেখে বুঝে আমি কোন ধরনের সমাধান ইউজ করেছি। তো সমাধানের প্রসেসটা হবে স্পষ্ট আর হচ্ছে লজিক্যাল হতে হবে। মানে কোনো ধরনের উল্টাপাল্টা লজিক দিয়ে আমরা কোনো রকম জোড়াতালি দিয়ে প্রোগ্রাম রান করায় ফেললাম, তো দেখা গেল কোনো কোনো ক্ষেত্রে এটা চলছে, কোনো কোনো ক্ষেত্রে চলছে না, এটা কিন্তু হবে না। আমাদের প্রোগ্রামের যে সমাধানের যে প্রসেসটা আছে সেটা অনেক স্পষ্ট হতে হবে এবং স্পেসিফিক হতে হবে এবং হচ্ছে এটা লজিক্যাল হতে হবে। এটা হচ্ছে একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য। তো আমি 7-8টা বলেছি। এরপরে যদি আমি আরো বলি, সেটা হচ্ছে প্রোগ্রাম দ্রুত গতি সম্পন্ন হবে, যেন প্রোগ্রামকে রান করালে এটা খুব তাড়াতাড়ি রান করে। প্রোগ্রাম হবে দ্রুত গতি সম্পন্ন। তারপর কি থাকবে, আহ, প্রয়োজনের অংশের বর্ণনা থাকবে। মানে আমি একটা প্রোগ্রাম লিখলাম, তো প্রোগ্রামটা দেখা গেল যথেষ্ট বড়। এখন এই বড় প্রোগ্রামে অন্য কেউ এসে কি করছে না, প্রোগ্রামটা বুঝতে পারছে না কোন লাইনে কি, বা মাঝখান থেকে এসে ধরতে পারছে না। সেই জন্য আমি কি করবো, বিভিন্ন জিনিসের ডকুমেন্ট করব, বর্ণনা দিয়ে রাখবো প্রোগ্রামে, যেন অন্য কেউ এসে নতুন করে আসলে সে যেন বুঝতে পারে আমি কোন লাইনে কি কাজ করেছি। অথবা আমি যে চলক ধ্রুবক ব্যবহার করব সেগুলোরও একটা বর্ণনা দিয়ে রাখবো। তাহলে কি হবে, আমার জন্য সুবিধা হবে, আমার প্রোগ্রামের জন্য বুঝতে সুবিধা হবে, অন্য কেউ যখন প্রোগ্রামটা ইউজ করবে তারও বুঝতে সুবিধা হবে। তারপর হচ্ছে প্রোগ্রাম দ্রুত গতির কথা আমি বলেছি। তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে লজিক্যাল সিস্টেম ইউজ করা বা লজিক্যাল কিছু ওয়ে ব্যবহার করা।
তো এর পাশাপাশি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে সঠিক কাজের জন্য সঠিক প্রোগ্রাম। আমি একটা, তো দেখা গেল ওই কাজের জন্য ওই প্রোগ্রামটা চলছে না, ওই কাজের জন্য ওইটা অ্যাপ্রোপ্রিয়েট না বা প্রপার কোনো প্রোগ্রাম না। যখন যেটার কাজ হবে, অর্থাৎ যে কাজটা দিয়ে করলে অনেক ছোট হবে প্রোগ্রাম, বা যেটাতে লুপ দিয়ে করলে প্রোগ্রাম বড় হবে, সেটা আমরা করব না। অর্থাৎ সঠিক কাজের জন্য আমরা কি করব, সঠিক প্রোগ্রাম নির্বাচন করব। তো এই সবগুলো হচ্ছে কি একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য। আমি জাস্ট আরেকবার করে এটা একটা রিভিউ দেই, সেটা হচ্ছে প্রোগ্রামটা একটু সহজ হবে, প্রোগ্রামটা সংক্ষিপ্ত হবে, তারপর হচ্ছে প্রোগ্রামের সংশোধন বা আপডেট, কারেকশন, বিভিন্ন ধরনের চেঞ্জ, পরিবর্তন, পরিমার্জন, এই ধরনের সুবিধাগুলো থাকতে হবে। তারপর প্রোগ্রামটা কি হবে, সবার জন্য বোঝার উপযোগী হবে, সবাই যেন বুঝতে পারে। তারপর মেমোরি যেন কম হয়। তারপর হচ্ছে আমরা অতিরিক্ত লুপ ব্যবহার করব না, মানে প্রয়োজন অতিরিক্ত লুপ ব্যবহার করব না। প্রোগ্রামটাকে আমরা লজিক্যাল বানানোর চেষ্টা করব, যেন এটা লজিক্যাল হয়, স্পষ্ট হয়। তারপর যখন যে কাজ, সেটার জন্য সেটার স্পেসিফিক যে প্রোগ্রাম আছে সেটা আমরা সিলেক্ট করব। আর তারপর হচ্ছে প্রোগ্রামটা হইতে হবে দ্রুতগতি সম্পন্ন। আমি একটা সফটওয়্যার মধ্যে একটা প্রোগ্রাম লিখলাম, তো প্রোগ্রামটা অনেক বড় হয়ে গেল। সেক্ষেত্রে যখন সফটওয়্যারটা চলতে যাবে বা রান করতে যাবে, সেক্ষেত্রে এটা রান নাও করতে পারে ঠিক মতো। আমার ফোন হ্যাং করে দিতে পারে, পিসি হ্যাং করে দিতে পারে। সেজন্য প্রোগ্রামটা অন্য যেন প্রোগ্রামে যখন ইনপুট দিবা, আউটপুট যেন দ্রুত চলে আসে। তারপর কি হবে, বিভিন্ন ধরনের বর্ণনা থাকতে হবে, ডকুমেন্টেশন। আমরা যখন কোনো একটা প্রোগ্রাম লিখবো, তখন প্রোগ্রামের পাশে হচ্ছে আমরা, যেহেতু আমরা ভালো প্রোগ্রামার, আদর্শ প্রোগ্রামার, সেক্ষেত্রে আমরা কি করবো, এই প্রোগ্রামের একটা স্পেসিফিক কিছু আমরা বর্ণনা দিব, যে এখানে কোনটার কি কাজ হয়েছে, কেন আমি এটা ব্যবহার করেছি, কেন এটা ব্যবহার করেছি, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা হচ্ছে একটা আদর্শ প্রোগ্রামের বৈশিষ্ট্য। তাহলে আমরা কি দেখলাম, সি প্রোগ্রামের বৈশিষ্ট্য দেখলাম, তারপর হচ্ছে একটা আদর্শ প্রোগ্রাম হতে হলে কি কি লাগবে সেটা আমরা দেখলাম। তো এরপরে আমরা হচ্ছে যে জিনিসটা এখন জানবো, সেটা হচ্ছে এই যে আমরা সি ভাষাটা ব্যবহার করব, হ্যাঁ, আমরা যে সি ভাষাটা শিখবো, তো এই প্র্যাকটিক্যাল লাইফে বা হচ্ছে আমরা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে, বা আমি প্রোগ্রামার হওয়ার পরে সি ভাষাটাকে আমরা কোথায় ব্যবহার করব, মানে এটা আমাদের কি কাজে লাগবে সেটা আমাদের একটু জানতে হবে। তো আমি সব যেটা বলি সেটা হচ্ছে, কোনো কাজ করার আগে সেটা হচ্ছে এটা সারানোর, এই ধরনের প্রশ্নগুলোর অ্যান্সার যদি আমি নিজেকে দিতে পারি, সেক্ষেত্রে আমার জন্য কি হবে, খুব সুবিধা হবে। অর্থাৎ আমরা এই প্রশ্নের অ্যান্সারটা দিব, যে হচ্ছে নিজের মনকে অ্যান্সারটা দিব আর কি, যে আমরা কেন এটা শিখবো, এটা শিখে আমার লাভটা কি, বা আমি কোথায় অ্যাপ্লাই করতে পারবো। তো অ্যাপ্লিকেশন যদি আমরা কোনো কিছু আমরা জানি বা বুঝি, সেক্ষেত্রে আমাদের জন্য কি হবে, খুব সুবিধা হবে। ওকে, এখন আমি যেটা দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে সি ভাষার ব্যবহার। তো আমরা এখন দেখবো হচ্ছে সি ভাষার ব্যবহারটা, মানে কোন কোন জায়গায় আমরা সি ভাষাটা ব্যবহার করতে পারি। তো আমরা প্রথমে যেটা দেখবো, সেটা হচ্ছে, দেখো, সি ভাষার যে ব্যবহার আছে, তো ব্যবহারের প্রথমে আমরা দেখবো হচ্ছে, এটা হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম। এটা আমি শুরুর দিকে বলে ফেলেছি, যে সি ভাষার সাহায্যে আমরা কি করি, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম গুলো তৈরি করি। অর্থাৎ সি ভাষা দিয়ে আমরা কি করি, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম তৈরি করি। তো এই অপারেটিং সিস্টেম যখন তৈরি করি, তখন আমরা সি ভাষাটা ব্যবহার করি। তার মানে এটার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে, আমরা কি করি, সি ভাষা যখন আহ, যখন আমরা কি করি, অপারেটিং সিস্টেম যখন তৈরি করি, তখন সেখানে আমরা সি ভাষা ব্যবহার করি। এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। তো এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে, আমরা যখন অনুবাদক প্রোগ্রাম গুলো তৈরি করি। অনুবাদক প্রোগ্রাম কোনটা, সেটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। এগুলোর নাম আমরা জানি। সেটা হচ্ছে, আমি যখন আমার ভাষায় আমি যখন আমার ভাষায় কোনো একটা প্রোগ্রাম লিখবো, তো প্রোগ্রাম লিখলে কি হবে, কম্পিউটারটা বুঝবে না। কম্পিউটার যেহেতু বুঝবে না, তাকে বোঝানোর জন্য, যেন কম্পিউটার বুঝে, তাকে বোঝানোর জন্য আমি কম্পাইলার বা ইন্টারপ্রেটার বা অ্যাসেম্বলার কম্পাইলার এটা করবে কি, আমার ভাষাকে কম্পিউটার ভাষায় নিয়ে যাবে, অর্থাৎ আমাদের ভাষাকে মেশিন ভাষায় কনভার্ট করবে। তো এই যে তোমার অনুবাদক প্রোগ্রাম গুলো আছে, অনুবাদক সফটওয়্যার গুলো আছে, সেটা হচ্ছে কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। এই অনুবাদক সফটওয়্যার গুলো তৈরি করতে সাহায্য করে সি। অর্থাৎ সি ভাষাটা অনুবাদক প্রোগ্রাম গুলো তৈরি করতে সাহায্য করে। তো আমরা হচ্ছে দেখলাম ব্যবহার, এখানে চারটা ব্যবহার দেখে ফেলেছি। একটা হচ্ছে অপারেটিং সিস্টেম তৈরি করে, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্পাইলার, তারপর হচ্ছে ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। এই চারটা পয়েন্টকে আমরা একসাথে বলতে পারি যে বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যার, এগুলো হচ্ছে সব সিস্টেম সফটওয়্যার। আমরা বিভিন্ন ধরনের সিস্টেম সফটওয়্যারের ক্ষেত্রে কি করি, সি ভাষাটা ব্যবহার করি। এটা হচ্ছে সি ভাষার প্রধান একটা ব্যবহার।
এরপরে আছে বিভিন্ন ধরনের টেক্সট এডিটর, মানে লেখা এডিট করার যেসব ধরনের সফটওয়্যার গুলো আছে সেগুলো তৈরি করতেও সি ভাষাটা ব্যবহার করা হয়। তারপরে তোমার কম্পিউটার গেমস এর ক্ষেত্রে যখন গেমস তৈরি করা হয় সেখানে অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, তার মধ্যে সি হচ্ছে একটা। শুরুর দিকে সি অনেক বেশি ব্যবহার করা হতো। তারপর হচ্ছে কম্পিউটার ভাইরাসটা যখন মানে ভাইরাস তো একটা প্রোগ্রাম, একটা সফটওয়্যার। কম্পিউটার ভাইরাস যখন তৈরি করা হয় বা এটার সমাধান মানে অ্যান্টিভাইরাস যখন তৈরি করা হয়, তো কম্পিউটার ভাইরাস, অ্যান্টিভাইরাস এইগুলোর ক্ষেত্রেও, এসব ক্ষেত্রেও কি করা হয়, সি ভাষাটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তার মানে এই যে কম্পিউটার অ্যান্টিভাইরাস, তারপর হচ্ছে ভাইরাস, কম্পিউটার গেমস, টেক্সট এডিটর, আমরা যখন ফিউচারে এগুলো নিয়ে কাজ করব, যদি আমরা এগুলো তৈরি করতে যাই, তখন আমাদের এই সি ভাষার নলেজটা আমরা যদি এটাকে শিখে আমরা পরবর্তী সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এইটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো, আমরা এই ধরনের আহ, জিনিসগুলো তৈরি করতে পারবো। তাহলে আমরা হচ্ছে সি সম্পর্কে একটা, আশা করি একটা আহ, ধারণা নিলাম, সুন্দর একটা ধারণা। সিটা আমরা কেন পড়বো, এটা কিরকম একটা ভাষা, বৈশিষ্ট্য কেমন, দেখতে কেমন, এটা আমরা পড়লাম। তো দেখতে কেমন বিষয়টা হচ্ছে আমরা আসলে এখনো পুরোপুরি ভাবে শুধু শুনেছি, দেখিনি। আমরা সি ভাষাটা দেখবো, তার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে সি ভাষার কিছু স্ট্রাকচার বা হচ্ছে এটা আমরা বলতে পারি গঠন, বলতে পারি সি ভাষার গঠন, আমরা কিছু গঠন দেখবো। দেখো, এটা নতুন একটা সেকশন। তো আমরা সি ভাষা যখন পড়বো তখন দেখবো যে সি ভাষার অনেকগুলো সেকশন আছে, তার মধ্যে এখানে 6টা আছে, তার মধ্যে 5টা সেকশন অনেক কমন বা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন সি ভাষা করবো তখন এই 5টা সেকশন আমাদের অনেক কাজে লাগবে, মানে এগুলো আমাদের সামনে বারবার আসবে। তো এই 5টা সেকশন দেখো, আহ, কি আছে। 5টা সেকশনের মধ্যে প্রথম আছে ডকুমেন্টেশন সেকশন। তো ডকুমেন্টেশন সেকশনটা কি, এটা নিয়ে আমি বিস্তারিত বলবো। প্রথম আছে হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। প্রথম আছে হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। তো এই যে ডকুমেন্টেশন সেকশনটা আছে, এটার কাজ কি সেটা আমি একটু বলি। তো এই ডকুমেন্টেশন সেকশনটা হচ্ছে একটা অপশনাল একটা সেকশন। অপশনাল সেকশন হচ্ছে এই এই জন্য বললাম, এইটা প্রোগ্রামে ইউজ না করলেও সমস্যা নাই, প্রোগ্রাম রান করবে। কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু সেকশন আছে যেটা আমাদের ব্যবহার করতেই হবে। তো আহ, এই যে ডকুমেন্টেশন সেকশনটা আছে সেটা হচ্ছে, এটা অপশনাল, এইটা আমরা ব্যবহার না করলেও পারবো। তো আমি যদি একটা উদাহরণ দেখাতে চাই ডকুমেন্টেশন সেকশনটা কেমন হবে, তাহলে মনে হয় তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি একটা উদাহরণ আমি এখানেই লিখি। আমি হচ্ছে এখানেই লেখার চেষ্টা করি। ওকে, দেখো, আমি একটা হোয়াইট বোর্ড নিব না টেক্সট, একটা টেক্সট বক্স নেই। তো দেখো, আমি একটা প্রোগ্রামের একটা অংশ তোমাদের মনে করে দিচ্ছি, যে যদি ধরো আমি বৃত্তের ক্ষেত্রফল বের করি, বৃত্তের ক্ষেত্রফল বের করি, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার। এখন আমি পাইটাকে লিখতে পারি 3.1416 ইন্টু, গুণ চিহ্নটা হচ্ছে আমরা এইভাবে দিব কারণ কম্পিউটার গুণ চিহ্ন এইভাবে থাকে, আর স্কোয়ার, আর ইন্টু আর। তো দেখো আমরা কি লিখলাম, আমরা লিখলাম হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এইখানে আমরা সূত্রটা দেখলাম হচ্ছে, এখানে পাই আছে মানে 3.1416, আর আছে আর, আর আছে আর, মানে আর আর গুণ করলে হয় আর স্কোয়ার। এই যে আমি লিখলাম এরিয়া সমান 3.1416 আর ইন্টু আর, এটাকে আমি যদি এভাবে না লিখে, আমি যদি এটাকে না লিখে পাই দিয়ে লিখতাম, ধরো আমি যদি এখানে পাই দিয়ে লিখতাম, আমি একটা টেক্সট বক্স নেই, ধরো আমি যদি এটাকে লিখতাম এভাবে, এরিয়া ইকুয়াল পাই। পাই হচ্ছে এখন খুঁজে পাওয়া যাবে না, আমি আপাতত কি দিয়ে লিখবো, পাইটা কি দিয়ে লিখবো। আচ্ছা, ধরো আমি একটা জিনিস ধরে নিচ্ছি, ধরে নিলাম এটা হচ্ছে পাই, ধরে নিলাম এটা হচ্ছে পাই আর স্কোয়ার। হ্যাঁ, পাই ইন্টু আর স্কোয়ার। পাই অন্য কিছু ধরি, কি করলে ভালো হয়, আর আর ধরলে তো পাই বোঝা যাবে না। আচ্ছা, এটা করলে আবার বাইরে যেতে হবে। আচ্ছা, পাইটাকে আমরা অন্য একটা কিছু ধরে নিই, ধরে নাও এটা হচ্ছে পাই, আমি একটু চিনে দিব। ধরো এটা পাই, পাই ইন্টু আর স্কোয়ার। আপাতত আমি শর্ট করার জন্য এইভাবে লিখছি, পাই ইন্টু আর ইন্টু আর। দেখো, আমি যে এখানে ধরো আমি এটাকে পাই ধরলাম, আমি ধরলাম এটা হচ্ছে পাই, পায়ের মান। এখন আমি যদি বলি এটা পাই, এখন কম্পিউটার কি এটা বুঝবে এটা যে পাই? এটা কিন্তু তার বোঝার কোনো ওয়ে নাই, কারণ এখানে পাই মানে কি, পায়ের মান কিন্তু কম্পিউটার জানে না। তো এখন এই যে পায়ের মান কম্পিউটার জানে না, আমরা যখন প্রোগ্রাম করব তখন আমরা যদি পায়ের মানটা সরাসরি লিখে দিই, তাহলে আমাদের জন্য আলাদা করে কোনো ধরনের
ডকুমেন্টেশন করতে হবে না। আমরা এখন যে সেকশনটা দেখছি 1 নম্বর সেকশনটা, আমাদের সি প্রোগ্রামের গঠনের 1 নম্বর সেকশন হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। তো এই যে ডকুমেন্টেশন সেকশন আছে, তো এই ডকুমেন্টেশন সেকশনটা থাকে হচ্ছে সবার উপরের দিকে। যদি আমরা এটাকে বলি এটার দরকার কতটুকু, এটা আমরা ব্যবহার না করলেও পারি, এটা আমরা ব্যবহার না করলেও পারি, এটা হচ্ছে একটা অপশনাল বিষয়। তো এই যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে ডিফাইন করা। অর্থাৎ আমি যখন কোনো একটা কনস্ট্যান্ট বা কোনো একটা ধ্রুবক ব্যবহার করব, তো সেটা যদি আমরা আগে থেকে, সরি এটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। আচ্ছা, সবাই একটু শোনো। এটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এখন যেটা বোঝাচ্ছি আমি আমি এটা দেখেছি হচ্ছে ডেফিনেশন সেকশন। সবাই 3 নাম্বারটা একটু ভালো করে খেয়াল করো। আমি ডকুমেন্টেশন দেখেছি কিন্তু ধরছি হচ্ছে এটা। আচ্ছা, আমি আসলে এই ডেফিনেশন আর ডকুমেন্টেশন দুইটা হচ্ছে, আমি দেখছি ডকুমেন্টেশন কিন্তু আমি বলছি হচ্ছে ডেফিনেশন। তো দেখো আমি যেটা বলছিলাম ডেফিনেশন যে সেকশনটা আছে, এইখানে আমরা যেটা করি সেটা হচ্ছে কোনো কিছুকে আমি ডিফাইন করে দিই। ধরো আমি যেটা বলছিলাম এরিয়া সমান 3.1416, যে ক্ষেত্রফলের সূত্রটা আছে এরিয়া সমান 3.1416। তো এই সূত্রে পায়ের মানটা তুমি যদি লিখে দাও, ফাইন। ধরো আমি লিখলাম 3.1416 ইন্টু আর বা আর স্কয়ার, লিখলাম ফাইন। কিন্তু যদি আমি পায়ের মান না লিখে পাই লিখে ফেলি, পাই যদি লিখি, সেই ক্ষেত্রে কিন্তু কম্পিউটার বুঝবে না পাই মানে কি। কম্পিউটার বোঝার কোনো উপায় নাই পাই মানে কি, তাই আমরা পায়ের মানটা ডিফাইন করে দিব। এই যে ডিফাইন করে দেওয়া, এটাকে বলা হয় ডেফিনেশন। তো এখন ডিফাইনটা করার সিস্টেমটা একটু জেনে রাখি, প্রোগ্রাম করার সময় এটা আমরা সামনে পাবো। তবুও আমি একবার শিখাই রাখি যেন তোমাদের মাথার মধ্যে জিনিসটা কাজ করে। দেখো কিভাবে ডিফাইন করতে হয়, লিখতে হয় এইভাবে, হ্যাশ হ্যাশ ডিফাইন ডিফাইন পাই, পাই ইকুয়াল 3.1416। মানে আমি যদি লিখি পাই আর স্কোয়ার, ধরো আমি হচ্ছে এইভাবে লিখলাম, আমি প্রোগ্রামে লিখলাম হচ্ছে এরিয়া ইকুয়াল পাই ইন্টু আর ইন্টু আর, এটা আমি লিখলাম, পাই লিখলাম ধরো। এখন এই পায়ের মানটা কম্পিউটার কি করবে না, সে জানবে না পায়ের মানটা কত। তো না জানলে কি হবে, এই পায়ের মানটা আগে থেকে বলে দিতে হবে। তো এই যে আমি শুরুর দিকে প্রোগ্রামের শুরুর দিকে বলে দিব, তো এই বলে দেওয়াটাকে বলা হয় ডিফাইন করা, কোনো কিছু ডিফাইন করা। অর্থাৎ যে মানটাকে আমি আগে থেকে ধরে নিতে চাই, সেই মানটাকে আমরা কি করব, আগে থেকে এখানে ডিক্লেয়ার করে দিব। যদি ডিক্লেয়ার করি সেটাকে বলা হবে হচ্ছে ডেফিনেশন। যদি আমরা আগে থেকে ডিক্লেয়ার করি সেটাকে বলা হবে ডেফিনেশন। তার মানে এক কথা যদি আমি বলি, যদি কোনো একটা মান আমরা উল্লেখ না করি, অর্থাৎ সরাসরি ব্যবহার করে ফেলি সমীকরণের মধ্যে, তখন সেই মানটাকে আগে থেকে বলে দেওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডেফিনেশন, বা হচ্ছে এটাকে বলা হয় ডিক্লারেশন। বা অর্থাৎ আগে থেকে আমি কি করে দিব, আমার কোন একটা ভেরিয়েবল বা কোন একটা কনস্ট্যান্ট এর মানটা, কোন একটা কনস্ট্যান্টের মানটা আমরা কি করব, আগে থেকে ডিক্লেয়ার করে দিব। ডেফিনেশন সেকশনটা অবশ্যই এটা দরকার হতে পারে কখন কোনো কোনো প্রোগ্রামে, আর কখনো এটা দরকার নাও হতে পারে। তো আর এই যে ডকুমেন্টেশনের কথা বলছিলাম, ডকুমেন্টেশনের কথা একটু বলি। এটা হচ্ছে তোমার এটা নিয়ে আমি একটু আগেও কথা বলেছি। সেটা হচ্ছে একটা ভালো প্রোগ্রামের বৈশিষ্ট্য কি আমি বলেছিলাম যে প্রোগ্রামের বিভিন্ন অংশের বর্ণনা দিয়ে রাখা। অর্থাৎ একটা ভালো প্রোগ্রামার সবসময় যেটা করবেন সেটা হচ্ছে তিনি যে অংশ জটিল বা কঠিন, সেইখানে তিনি কিছু বর্ণনা দিয়ে রাখতে পারেন। তো এটা না দিলে কোনো দোষের কিছু না, কিন্তু ভালো প্রোগ্রামারদের বৈশিষ্ট্য হচ্ছে তিনি কি করবেন, একটা বর্ণনা দিয়ে রাখবেন। এখন এইখানে ডকুমেন্টেশন কিভাবে করতে হয়, তো ডকুমেন্টেশন করার সিস্টেমটা হচ্ছে, আমি একটু হোয়াইট বোর্ড নেই। ডকুমেন্টেশন করার সিস্টেম যেটা সেটা হচ্ছে আমরা এই ব্যাকস্ল্যাশ দিব দুইটা, দিয়ে এখানে আমরা কি করব, যদি একটা কোনো একটা লাইন, ধরো আমি কোনো একটা প্রোগ্রাম করার পরে লিখলাম হচ্ছে দিস ইজ এ ভেরিয়েবল। আমি ধরো আমি হচ্ছে বলে দিলাম, ঠিক আছে, বা দিস ইজ দ্য ডিক্লারেশন অফ পাই, এটা বললাম দিস ইজ দ্য ডিক্লারেশন অফ পাই। আমরা প্রোগ্রামের পাশে যেন অন্য কেউ দেখে বুঝে আমি কি করতে চেয়েছি, ডিক্লারেশন ডিক্লারেশন অফ পাই।
অথবা বললাম ডিক্লারেশন, দিস ইজ দ্য ডিক্লারেশন অফ পাই বা ভ্যালু অফ পাই, এরকম করে আমি কি করলাম, একটা লাইন লিখলাম। লিখার পর এখানে লাভ হলো কি, পরবর্তীতে যে প্রোগ্রামার, কোন প্রোগ্রামার যদি এই প্রোগ্রামটা করতে আসে পরবর্তীতে, তাহলে তিনি এসে দেখবেন যে আমি হচ্ছে প্রোগ্রামে ডিক্লেয়ার করে রেখেছি, সরি মানে ডকুমেন্টেশন করে রেখেছি। ডকুমেন্টেশন কেন করেছি, যেন অন্যরা সহজেই প্রোগ্রামটাকে বুঝতে পারে। তাহলে আমরা প্রোগ্রামে কি করব, ডকুমেন্টেশন করব এরকম স্ল্যাশ দিয়ে। যদি স্ল্যাশ দেই সেক্ষেত্রে কি হবে, এই তো যদি এরকম লাইন আমরা আরো লিখতে চাই, ধরো আমি আরেকটা নতুন লাইন লিখবো, অর্থাৎ একসাথে যদি আমরা একাধিক কমেন্ট করি, তখন কমেন্ট করার নিয়ম হচ্ছে এরকম চিহ্ন দিতে হয় একটা। এরকম চিহ্ন দিলেই যেটা হবে সেটা হচ্ছে আহ, আরেকটা কমেন্ট তৈরি হবে। অর্থাৎ আমি যদি একাধিক কমেন্ট ইউজ করি, তখন আমরা এই স্টার চিহ্নগুলো ইউজ করি। এগুলোর ব্যবহার আমরা পরে দেখবো, আপাতত এত কিছু বললে তোমাদের মাথায় কিছু থাকবে না। প্র্যাকটিক্যালি যখন প্রোগ্রাম তোমরা করবা, তখন দেখবে এগুলো তোমাদের মধ্যে অভ্যস্ত হয়ে গেছে। প্রোগ্রাম করতে গেলে, লিখতে গেলে তোমার মধ্যে এগুলো বারবার যখন আমরা করবো কাজগুলো, তখন আমরা দেখবো যে এগুলো আমাদের প্রোগ্রামে চলে আসতেছে। তো এই যে এই অংশটা একটা অপশনাল অংশ, যেটা হচ্ছে ইউজ না করলে কোনো সমস্যা নাই। তো ডেফিনেশনটা হচ্ছে কি, এটা দরকার হলে আমরা ইউজ করবো, দরকার না হলে ইউজ করবো না। আর ডকুমেন্টেশনটা কি, সেটা হচ্ছে এটা একটা অপশনাল অংশ, এটা আমাদের ইউজ না করলে সমস্যা নেই। কিন্তু আমি যখন ভালো প্রোগ্রামার, আমাকে বলবো যে আমি ভালো প্রোগ্রামার, তখন এটা আমি ইউজ করার চেষ্টা করবো। কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার জন্য, আমাদের পরীক্ষার জন্য এগুলো লাগবে না। এগুলো জাস্ট আমরা জানার জন্য বলছি। তারপর হচ্ছে লিঙ্ক অংশ, 2 নম্বরটা আমরা এখন দেখবো। লিঙ্ক অংশ, এই লিঙ্ক অংশ যেটা আছে, এই যে লিঙ্ক অংশটা, এটা হচ্ছে বিভিন্ন ধরনের হেডার ফাইল নিয়ে কাজ করবে। তো হেডার ফাইলটা কি, এটা একটু বলে রাখি। হেডার ফাইল হচ্ছে, ধরো আমি যখন প্রোগ্রামে বিভিন্ন ফাংশন ব্যবহার করব, এখন তুমি বলো ফাংশনটা স্যার কি। তো এগুলো সব একসাথে তোমাদের মাথায় দেওয়া সম্ভব না, তবুও জাস্ট আমাকে ধারণা দিচ্ছি। ধরো আমি লিখলাম প্রিন্ট এফ। তো এই প্রিন্ট এফ এর কাজ হচ্ছে ফলাফল প্রদর্শন করা, ফলাফলকে প্রিন্ট করা। আবার যদি আমি লিখেছি স্ক্যানএফ, স্ক্যানএফ, তো স্ক্যানএফ এর এটা হচ্ছে একটা ফাংশন। খেয়াল করো ভালো করে, এইগুলো হচ্ছে ফাংশন। তো এখানে দেখো আমি 2টা ফাংশন নিলাম, একটা হচ্ছে প্রিন্ট এফ, একটা হচ্ছে স্ক্যানএফ। প্রিন্টএফ এর কাজ হচ্ছে প্রোগ্রামের যে ফলাফলটা আছে, যে আউটপুটটা আছে, সেই ফলাফলটা দেখানো, ফলাফলটাকে প্রদর্শন করা। তো এই ফলাফল যখন প্রদর্শন করবে, তখন আমরা ইউজ করবো প্রিন্টএফ এর সাহায্যে। প্রিন্টএফ এ দিয়ে ফলাফল প্রদর্শন করাবো। আর যখন আমি কোনো একটা ইনপুট নিব, ধর আমি 2টা সংখ্যা যোগ করব, তাহলে 2টা সংখ্যা যোগ করলে আগে তো জানতে হবে সংখ্যা 2টা কত। এখন আমি এমন প্রোগ্রাম লিখবো যেন যে কেউ যে কোনো মান ইনপুট নিতে পারে, যে কেউ যে কোনো মান ইনপুট নিতে পারে। এখন যদি আমি বলি যে 2টা সংখ্যা তুমি যোগ করো, তাহলে তুমি কি করবা, প্রথমে 2টা সংখ্যা তুমি ইনপুট নিবা। তো ইনপুট নিবা কিভাবে, যে যে কেউ যেন এই 2টা সংখ্যা যে কোনো মান ধরতে পারে। তো এরকম ইনপুট নেওয়ার অপশন তৈরি করার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করব, সেই ফাংশনের নাম হচ্ছে স্ক্যানএফ ফাংশন। করবো আমরা ইনপুটের অপশনের জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করব, সেটা নাম হচ্ছে স্ক্যানএফ ফাংশন। এর সাহায্যে আমরা কি করব, ইনপুট নিব। তো স্ক্যানএফ আর প্রিন্টএফ ফাংশন যখন আমরা প্রোগ্রামে ব্যবহার করব, তখন কি করতে হবে, আমাদেরকে কিছু জিনিস লিঙ্ক করতে হবে। সেটা কি, আমরা আগে থেকে প্রোগ্রামের শুরুতে বলে দিব যে আমরা এখানে স্ক্যানএফ প্রিন্টএফ এর ফাংশন ব্যবহার করব। তার জন্য একটা লাইব্রেরি ফাংশন থাকে। লাইব্রেরি ফাংশন হচ্ছে ইনক্লুড stdio.h, stdio.h, stdio.h। দেখো প্রিন্টএফ, স্ক্যানএফ এই ফাংশনগুলোর জন্য যে হেডার ফাইল ব্যবহার করতে হয়, হেডার ফাইল মানে হেড, মাথা, যে হেডার ফাইল ব্যবহার করতে হয়, সেই হেডার ফাইলটা, এটার নাম হচ্ছে ইনক্লুড stdio.h। stdio.h আমরা এরকম বিভিন্ন ধরনের হেডার ফাইল পাবো, যেমন হচ্ছে conio.h, math.h। যেমন ধরো কোনো একটা প্রোগ্রামে তুমি হচ্ছে কি করবা, স্কোয়ার রুট ব্যবহার করবা। মানে স্কোয়ার রুট হচ্ছে বর্গমূল, স্কোয়ার রুট ব্যবহার করলা। এটা হচ্ছে একটা ফাংশন, মনে করো এটা হচ্ছে একটা ফাংশন। এখন স্কোয়ার রুট ব্যবহার করে তুমি উপরে করো। আমি যদি এখানে বলি ইনক্লুড math.h, এখন তোমার প্রশ্ন হবে স্যার যে কোনটা কোথায় ইউজ করবো। এটা আমরা এগুলো আমি বলেছি যে এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। আমি বলে দিব কি কি মুখস্থ করতে হবে। এগুলো আমরা জানবো যে কোন ফাংশনের জন্য কোন হেডার ফাইল। তাহলে আমরা যদি হচ্ছে এখানে প্রিন্টএফ, স্ক্যানএফ ব্যবহার করি,
তার জন্য আমরা যে হেডার ফাইল ইউজ করবো সেটা হচ্ছে std.h। তারপর যদি আমরা sqrt স্কয়ার রুট মানে বর্গমূল, তারপর হচ্ছে মানে যদি আমরা স্কয়ার করি পাও ফাংশন, আর কাছে পাও ফাংশন এইগুলোর জন্য আসবে হচ্ছে ম্যাথ.h। আরো আছে যেমন সাইন থিটা, সাইন, তারপর হচ্ছে কস, সাইন কস ফাংশন, এইগুলো হচ্ছে ম্যাথের মধ্যে পড়বে। তো এইগুলো ব্যবহার করলে আমরা ইউজ করবো হচ্ছে ম্যাথ.h। তাহলে লিঙ্ক সেকশনটা হচ্ছে কি, যখন আমরা কোনো একটা প্রোগ্রামের মধ্যে যখন আমরা কতগুলো ফাংশন ইউজ করব, এই ফাংশন গুলোকে আমরা আগে থেকে কি করব, আমরা আগে থেকেই এগুলা আহ, বলে দিব হেডার ফাইলে যে আমরা কিন্তু এই ধরনের ফাংশন প্রোগ্রামে ব্যবহার করব। তাই আমি এখানে হেডার ফাইল নিচ্ছি ম্যাথ.h। আবার আমি প্রিন্টএফ স্ক্যানএফ আমি ইউজ করব ভিতরে, তাই আমি হচ্ছে হেডার ফাইল নিচ্ছি হচ্ছে std.h। এখন তুমি হচ্ছে ফাংশন নিলা হচ্ছে ধরো std.h এর, কিন্তু তুমি ইউজ করলা conny.h, সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। অর্থাৎ আমাদেরকে এই যে অংশটা এটা খেয়াল রাখতে হবে। তো লিঙ্ক সেকশনটা যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমরা যেটা নিয়ে কথা বলেছি, যা নিয়ে কথা বলেছি, তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই লিঙ্ক ফাংশন যেটা আছে সেটা আমাদেরকে অবশ্যই অবশ্যই এটা পালন করতে হবে, এটা মানে মেনে চলতে হবে। এটা হচ্ছে একটা মাস্ট বি অপশন। তো সি প্রোগ্রাম করার সময় আমাদের প্রথমে যে সমস্যাটা ফেস করতে হবে সেটা হচ্ছে লিঙ্ক সেকশন। তাহলে এটা আমরা কি করব, প্রথমে সমাধান করে নিব। তারপর 4 নাম্বার যে অপশনটা আছে, এই 4 নাম্বার অপশনটা মানে হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন। এটাও একটা মাস্ট বি অপশন, মানে এটাও তোমাকে মানতে হবে। তো গ্লোবাল ডিক্লারেশন, আসলে এটা গ্লোবাল ডিক্লারেশন বলতে বোঝা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন। গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন বোঝাচ্ছে। তো গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন মানে হচ্ছে কি, আমি তোমাকে বলি ভেরিয়েবল মানে আমরা জানি, একটু আগে আমি বলছিলাম দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের আমরা একটা সি প্রোগ্রাম করব। এখন এই দুইটা সংখ্যা যে আমি বললাম, ধরো দুইটা সংখ্যা এ আর হচ্ছে বি, তো এই দুইটা সংখ্যা যে আমি বললাম এ আর বি, তাহলে এই এ আর বি হচ্ছে একটা দুইটা ভেরিয়েবল। এখন তোমাকে আগে থেকে বলে দিতে হবে ভেরিয়েবলটা কোন টাইপের মধ্যে পড়বে। এটা কি তোমার পূর্ণ সংখ্যা হবে না দশমিক সংখ্যা হবে, সেটা আমাকে বলে দিতে হবে। তো এইটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন। তো বিভিন্ন ধরনের যে ভেরিয়েবল মানে বা ডেটা টাইপ আমি রেখেছি, এই যে এখানে আছে। তো দেখো এখানে ডেটা টাইপ গুলো কি আছে, ইন্টিজার নাম্বার আছে। ধরো তুমি কোনো একটা সংখ্যা যোগ করবা, সেক্ষেত্রে তুমি ভেরিয়েবল দিবা ইন্টিজারের ভেরিয়েবলটা, ইন্টিজারের জন্য ইউজ করবা। তারপর হচ্ছে দশমিক দিবা, তখন ইউজ করবো ফ্লোটিং পয়েন্টের জন্য। তারপর হচ্ছে ডাবল মানে হচ্ছে বড় ধরনের দশমিক সংখ্যা, তখন আমরা ইউজ করবো ডাবল। তারপর হচ্ছে যদি হয় এবিসি বর্ণ, তখন আমরা ইউজ করবো ক্যারেক্টার। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ভেরিয়েবল ব্যবহার করবো। ভেরিয়েবল গুলো কোন ধরনের সেটা আমরা শুরুতেই, প্রোগ্রামের শুরুর দিকেই ডিক্লেয়ার করে দিব। এই যে আমি প্রোগ্রাম ডিক্লেয়ার করে দিলাম শুরুর দিকে প্রোগ্রামে, তো এই প্রোগ্রাম ডিক্লেয়ার করে দিলে সেটাকে আমরা বলবো হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন বা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লারেশন। এটা হচ্ছে একটা মাস্ট বি অপশন। তাহলে আমরা বলতে পারি আমরা যে দুইটা যে চারটা দেখলাম এতক্ষণ, এই চারটার মধ্যে প্রথম দুইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের মেনে চলতে হবে। Sorry, মানে প্রথম দুইটা না, 2 নাম্বারটা আর হচ্ছে 4 নাম্বারটা। এতক্ষণ আমরা যা যা দেখেছি 2 আর 4, এই দুইটা আমাদেরকে মানতে হবে, এটা আমরা ইউজ করব। ওকে, তারপর হচ্ছে মেইন ফাংশন। তো এই মেইন ফাংশনের বিষয়টা, এটা খ নাম্বার প্রশ্ন আসতে পারে। আমরা যখন প্রোগ্রাম লিখবো তখন আমরা দেখবো হচ্ছে প্রোগ্রামের শুরুতে আমরা একটা ফাংশন ইউজ করছি প্রোগ্রামের শুরুর 2-3 লাইনের মধ্যে। তো এই ফাংশনটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে মেইন ফাংশন। তো মেইন ফাংশনটা লেখা হয় হচ্ছে এইভাবে, ইংলিশে লেখা হয় MAIN, মেইন আমি লিখছি। তো এই মেইন ফাংশনটা আমরা এইভাবে লিখি, MAIN, মেইন, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এটা হচ্ছে মেইন ফাংশন। তো আমাদের যে সি প্রোগ্রামটা আছে, তো মনে রাখতে হবে আমাদের সি প্রোগ্রামটা সবটাই মেইন ফাংশনকে ঘিরে আবর্তিত হয়। মানে সি প্রোগ্রামটা পুরোটা হচ্ছে মেইন ফাংশনকে ঘিরে চলে। তো এই মেইন ফাংশনের দুইটা অপশন থাকবে, একটা অপশন হচ্ছে ডিক্লারেশন, আর একটা হচ্ছে এক্সিকিউশন। মেইন ফাংশনের দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে ডিক্লারেশন, একটা হচ্ছে এক্সিকিউশন। যেটাকে এভাবে ডাকা হয় যে ডিক্লারেটিভ পার্ট, আর একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। তো সবাই একটু লিখে নিতে পারি যে মেইন ফাংশনের দুইটা অংশ থাকবে। একটা হচ্ছে ডিক্লারেটিভ পার্ট, DECLARATIV, ডিক্লারেটিভ পার্ট। আর আরেকটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। তো আমাদের সি প্রোগ্রামের যে মেইন ফাংশন আছে সেটার হচ্ছে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে ডিক্লারেটিভ পার্ট আর একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। তো এই মেইন ফাংশনে যখন আমরা ঘোষণা করব,
মেইন ফাংশনের এই সেকশনে যখন বিভিন্ন জিনিস ঘোষণা করব, কি ঘোষণা করব যে হচ্ছে আমার ভেরিয়েবলটা কোন ধরনের। তো এই যে ঘোষণা আছে বা হচ্ছে আমরা যখন বিভিন্ন ধরনের স্টেটমেন্ট মানে বিভিন্ন ধরনের লাইন ব্যবহার করব, তো এই যা কিছু আছে এই সবগুলো হচ্ছে মেইন ফাংশনের আন্ডারে থাকবে। তার মানে আমাদের প্রোগ্রামের মনে রাখতে হবে, আমাদের সি প্রোগ্রামের আমরা সি প্রোগ্রামে যে যা যা করব এই সবগুলাই হচ্ছে মেইন ফাংশনকে ঘিরাবর্তিত হবে। অর্থাৎ মেইন ফাংশনটার আন্ডারে সবকিছু থাকবে। মানে মেইন ফাংশনটাই হচ্ছে কি আমরা বলতে পারি মেইন ফাংশনের আন্ডারে হচ্ছে থাকবে আমাদের মূল যে প্রোগ্রামের অংশটা সেটা। অর্থাৎ যেখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব সেটা, তারপর যেখানে আমরা প্রসেস করব অর্থাৎ যেখানে আমরা ফলাফল তৈরি করে ফলাফল প্রদর্শন করব, ইনপুট নিব। প্রথম হচ্ছে আমরা কি করলাম যে ডিক্লারেশন পার্টটা, যেখানে আমরা ডিক্লেয়ার করব ভেরিয়েবলটা কোন ধরনের হবে এইটা। এবং আমাদের প্রোগ্রামের যে এক্সিকিউশনের অংশটা মানে আমরা যেখানে প্রসেস করব, ধর আমি লিখলাম দুইটা সংখ্যার যোগফল, সেটা কি হলো এস ইকুয়াল এ প্লাস বি। তাহলে এস ইকুয়াল এ প্লাস বি, এই যে এস ইকুয়াল এ প্লাস বি আমি একটা প্রসেস করলাম, একটা যোগফল করলাম, সেটা থাকবে হচ্ছে আমাদের এক্সিকিউটেবল পার্টে। তারপর হচ্ছে এখানে ই হবে, সরি মানে বললাম আমি আর লিখে ফেলেছি। তারপর হচ্ছে ধরো আমি প্রোগ্রাম করার পরে আহ, ফলাফল প্রসেস করার পরে ফলাফল বের হওয়ার পরে ফলাফলটাকে মনিটরে দেখাবো সবার জন্য। কি যে কাজটা আমি করবো সেটা হচ্ছে আমার এক্সিকিউটেবল পার্ট। তো এই আমার ডিক্লারেটিভ পার্ট আর এক্সিকিউটেবল পার্ট দুইটাই থাকবে কোথায়? থাকবে হচ্ছে মেইন ফাংশনের ভিতরে। আর যদি বলা হয় মেইন ফাংশনটা কি, তাহলে আমি বলবো সি প্রোগ্রামটা মূলত মেইন ফাংশনকে ঘিরে আবর্তিত হয়। এটার অংশ থাকবে দুইটা, একটা হচ্ছে ডিক্লারেটিভ পার্ট আর একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। ডিক্লারেটিভ পার্টে এই কাজ করা হয় আর এক্সিকিউটেবল পার্টে এই কাজ করা হয়। এটা আমরা লিখে দিব, খ নম্বরের কোশ্চেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। আর এরপর যে সাব প্রোগ্রাম ফাংশন আছে, তো এইটা হচ্ছে তোমার যারা ব্যবহারকারী, হ্যাঁ, তাদের জন্য আর কি রাখা হয়। তো এটা আমাদের দরকার লাগবে না। ঠিক আছে। তো এইটা এই যে সাব ফাংশনটা চাইলে তোমার শেষেও লেখা যায়, আবার চাইলে প্রোগ্রামের শুরুর দিকে লেখা যায়। তো এটা আমাদের আমাদের এইচএসসি লেভেলের জন্য এগুলো দরকার নাই, আমাদের এটা জানতে হবে না। আমরা তো সরাসরি কারোর জন্য সফটওয়্যার তৈরি করে দিচ্ছি না এখন, তো এই জন্য আমাদের সাব প্রোগ্রাম অংশটা লাগবে না। তো আমি এখন আমরা তখন যা যা দেখলাম, ঠিক আছে, সবকিছু মাথায় থাকার কথা না। এই পয়েন্টগুলো আবার আমাদের ক্লাসে আসবে। তো সবগুলোর একটা সামারি বা সবগুলো একটা চিত্রের সাহায্যে যদি আমরা দেখতে চাই সবগুলো বিষয় একসাথে, তাহলে দেখো এই যে এখানে দেওয়া আছে যে একটা প্রোগ্রামের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচারটা কেমন হবে। একটা থাকবে হচ্ছে ডকুমেন্টেশন সেকশন, একটা থাকবে হচ্ছে ডেফিনেশন সেকশন। আমি একটু নিচে নামিয়ে দিই। তো এক নম্বর একটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন, তো আরেকটা হচ্ছে তোমার ডেফিনেশন সেকশন, ডকুমেন্টেশন, তারপর হচ্ছে ডেফিনেশন, তারপর হচ্ছে মেইন ফাংশন। এখানে আরো অনেকগুলো আরেকটু ভেঙে ভেঙে আরো কিছু জিনিস দেওয়া আছে। প্রি প্রসেসর সেকশন, যেটাকে আমরা লিঙ্ক সেকশন বলছি, লিঙ্ক। তারপর দেওয়া আছে হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেকশন, তারপর হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, তারপর হচ্ছে মেইন ফাংশন ডিক্লারেশন সেকশন। এই যে আমি পয়েন্টগুলো দেখলাম, এই পয়েন্টগুলোকে জাস্ট এখানে একটু গুছিয়ে সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। তো আমরা এই জিনিসটাকে একটু আরেকটু অন্যভাবে দেখবো, সেটা হচ্ছে কি আমাদের স্ট্রাকচারটা, এইটা যদি আমরা দেখি তাহলে আমাদের মনে হয় এটা ক্লিয়ার হবে কোনটা কোথায় থাকবে। তো ডকুমেন্টেশন সেকশনটা সাধারণত এটা উপরেই থাকবে, তারপরে লিঙ্ক সেকশন এটা উপরে থাকবে মানে ডকুমেন্টেশনের পরে থাকবে, আর ডেফিনেশন অবশ্যই তারপরে থাকবে, তারপর হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন এটা তারপরে থাকবে, তারপর হচ্ছে মেইন ফাংশন এটা তারপরে থাকবে। এরপরে হচ্ছে আমাদের প্রোগ্রামটা এখানেই এখানে যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এখানে শেষ। আর নিচের যে অংশটা যেটা একটা অপশনাল অংশ, সেটা হচ্ছে আমাদের জন্য না, আমরা সাধারণত যারা হচ্ছে ইউজার ব্যবহার করবে যারা প্রোগ্রামটা তাদের জন্য আমরা এটা দেই। তো আমরা আমাদের যে প্রোগ্রামে সেটা আমরা এটুক পর্যন্ত করব, অর্থাৎ এটুক পর্যন্ত হবে। তো প্রথমে থাকবে হচ্ছে ডকুমেন্টেশন, তারপর হচ্ছে লিঙ্ক সেকশন, তারপর হচ্ছে ডেফিনেশন, তারপর হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন, তারপর হচ্ছে মেইন ফাংশন। আমি প্রোগ্রাম লিখে তোমাদের এগুলো দেখাবো। তো এগুলো নিয়ে ভাবার কিছু নাই, হঠাৎ করে এগুলো নিয়ে ভড়কে যাবার কিছু নাই। তো এখন হচ্ছে ওকে, এখন আমরা যা যা এতক্ষণ বলেছি এই সবগুলোর উপর আহ, সবগুলো কথার উপর একটা স্ট্রাকচার দেখবো, সবগুলো কথা মিলানোর জন্য একটা স্ট্রাকচার দেখবো। তো এখানে একটা প্রোগ্রাম লেখা আছে, আমরা আপাতত আজকে প্রোগ্রামটা শুধু দেখি, পরের দিন হচ্ছে রান করব। প্রথম যে প্রোগ্রামটা আছে কোনটা কি আমি একটু বলি। প্রথম আছে যে একটা হ্যাশট্যাগ দেওয়া আছে, একটা হ্যাশ দেওয়া আছে, তারপর বলা আছে ইনক্লুড stdio.h। হ্যাঁ, তো আমি শুরুতে বলেছিলাম যে ইনক্লুড stdio.h, ইনক্লুড stdio.h, stdio.h হেডার ফাইল যেখানে থাকবে বুঝে নিতে হবে এটার ভিতরে প্রোগ্রামের ভিতরে হয় scanf নলে printf, এই ধরনের ফাংশন গুলো ইউজ করা হয়েছে। তো আমি বলেছিলাম scanf, printf, এইটার জন্য আমরা ইউজ করি stdio.h। এটা এই দুটো ফাংশনের জন্য, আরো ফাংশন আছে আমি সেটা দেখে দিব।
তো কথা হচ্ছে যে আমরা এখানে প্রোগ্রামটাতে আমরা কি করতে যাচ্ছি। তো আমরা করতে যাচ্ছি কি, আহ কোন একটা সংখ্যা, হ্যাঁ কোন একটা সংখ্যা, এইটাকে আমরা কি করব, প্রিন্ট করব। মানে একটা এর মান 10 বা এর মান 5, এটাকে আমরা মনিটরে ফলাফল আকারে দেখাবো। তো কোন একটা মান 5 বা 10, এইটাকে আমরা মনিটরে শো করব মানটাকে। তো এখন আমরা যেটা করলাম, আমাদের এখানে প্রথম হচ্ছে মেইন ফাংশন। এখন মেইন ফাংশনের কাজকে আমি বলেছি যে এই মেইন ফাংশনের আন্ডারে থাকবে সবটা প্রোগ্রাম, অর্থাৎ আমাদের যে ডিক্লারেশন পার্ট এবং হচ্ছে এক্সিকিউশন পার্ট, এই সবটা থাকবে কোথায়, মেইন ফাংশনের ভিতরে। তাহলে দেখো আমরা প্রথম অংশটাকে বলছি হেডার। এক নাম্বার যেটা হচ্ছে এটাকে বলা হয় আমরা হেডার ফাইল বলি, npm-std.h, এগুলোকে বলা হয় হেডার। তারপর হচ্ছে মেইন ফাংশন, তারপর হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। এখন আমি যে বললাম যে একটা সংখ্যাকে আমি ফলাফল আকারে দেখাবো, তো এই সংখ্যাটাকে আমি ধরে নিলাম এটার নাম হচ্ছে এ, আমি লিখলাম এ সমান 10। এখন এই সংখ্যাটা কোন ধরনের, এটা কি দশমিক সংখ্যা না পূর্ণ সংখ্যা না হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো এই সংখ্যাটা হচ্ছে এখানে 10 দেখতে পাচ্ছি, 10 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ইংলিশ হচ্ছে ইন্টিজার, পূর্ণ সংখ্যার ইংলিশ হচ্ছে ইন্টিজার। তো যদি আমরা ইন্টিজার সংখ্যা ইউজ করি, তো ইন্টিজার সংখ্যার জন্য আমরা এটাকে শর্টে বলি আইএনটি ইন্ট, আইএনটি ইন্ট। তাই আমরা লিখলাম হচ্ছে এখানে ভেরিয়েবল ডিক্লারেশনে আইএনটি ইন্ট এ সমান হচ্ছে 10। তো এটাকে এখানে আমরা কি করছি, ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিচ্ছি যে ভেরিয়েবলের এর মানটা কত হবে। এখন আমরা কি করব, প্রোগ্রামের যে মূল অংশটা যেটাকে আমরা বডি বলি, তো আমরা মূল অংশ যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মানটা আছে এটা, এটাকে আমরা কি করব, প্রদর্শন করব কোথায়, মনিটরে প্রদর্শন করব। তো মনিটরে প্রদর্শন করার জন্য আমরা কি করি, প্রিন্টএফ ইউজ করি, প্রিন্টএফ। তো আমরা দেখতে পাচ্ছি প্রিন্টএফ। এখন বলতে বলবো স্যার এগুলো হচ্ছে এখানে ইনভার্টেড কমা কেন, এখানে সেমিকোলন কেন। তো এইটা হচ্ছে প্রোগ্রাম লেখার নিয়ম। নিয়মটা কি, এই যে আমি দেখতে পাচ্ছি একটা লাইন, ইন্টিজার এ সমান 10 সেমিকোলন দেওয়া, তো এই লাইনটাকে বলা হয় স্টেটমেন্ট, এই লাইনটাকে বলা হয় স্টেটমেন্ট। অর্থাৎ প্রোগ্রামে একটা লাইন যখন শুরু হবে এবং যেখানে গিয়ে শেষ হবে, ওখানে শেষ হলে সাথে সাথে আমরা একটা সেমিকোলন দিব। এই যে শুরু থেকে শেষ পর্যন্ত মানে সেমিকোলন পর্যন্ত যে একটা লাইন, এই লাইনটাকে বলা হয় স্টেটমেন্ট, এই লাইনটাকে বলা হয় স্টেটমেন্ট। তার মানে যেখানে সেমিকোলন থাকবে আমরা বুঝবো যে এইটা হচ্ছে একটা স্টেটমেন্ট। তার মানে এখানে এ সমান 10 একটা স্টেটমেন্ট, প্রিন্টএফ পার্সেন্ট ডি এ এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, রিটার্ন 0 এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা এ লেখা। তো প্রিন্টএফ এর মধ্যে কমা দিয়ে কার মানটা আমি দেখাবো তার নাম লিখতে হয়। যেমন এখানে আমি লিখছি এ সমান 10, যদি আমি এখানে এর মান লিখতাম বি, যদি লিখতাম বি সমান 10, তাহলে আমি এখানে প্রিন্টএফ করতাম বি কে, প্রিন্টএফ করতাম বি কে। এখন এই পার্সেন্ট ডিটা কি, পার্সেন্ট ডি হচ্ছে ইন্টিজার সংখ্যাকে প্রকাশ করে, পার্সেন্ট ডি হচ্ছে ইন্টিজার সংখ্যাকে প্রকাশ করে। আমি একটু ঝটপট লিখে ফেলি, সবাই অবশ্যই আমার সাথে লিখে নিবা, আমার সাথে অবশ্যই লিখে নিবা। আমি এখন যেটা লিখবো যে কোন ধরনের ডেটা টাইপ থাকলে আমি কি বুঝবো, কোন ধরনের ডেটা টাইপ থাকলে আমি কি বুঝবো। তো আমরা একটু আগে দেখেছিলাম ডেটা টাইপ ইন্টিজার হতে পারে, হ্যাঁ এটা হতে পারে, তারপর দশমিক হতে পারে। তো আমরা প্রোগ্রামে যে অংশটা খুব বেশি পাবো সেটার মধ্যে একটা হচ্ছে ধরো ইন্টিজার, INTEGER, ইন্টিজার। তো ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা তোমরা লিখে নিতে পারো, ইন্টিজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। যদি কোথাও ইন্টিজার থাকে সেটাকে আমরা শর্টে বলবো হচ্ছে আইএনটি, ইন্টিজারকে আমরা শর্টে প্রকাশ করবো আইএনটি। আর এটাকে যদি আমরা এমনি প্রকাশ করতে চাই, ইন্টিজারকে আমরা লিখবো হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার যখন করব তখন আমরা ইন্টিজারকে লিখবো আইএনটি, ইন্টিজারকে লিখবো আইএনটি। আর এটাকে যখন আমরা প্রিন্ট আকারে ফলাফল প্রদর্শন করব, এটাকে বলা হয় মডিফ স্পেসিফায়ার। হ্যাঁ, যখন পার্সেন্ট ডি লিখি এটাকে বলা হয় স্পেসিফায়ার। এই স্পেসিফায়ারের কাজটা হচ্ছে স্পেসিফাই করে আমি যে ভেরিয়েবলটা দেখাচ্ছি সেটা কোন ধরনের ভেরিয়েবল। এখন তুমি এখানে বললা পার্সেন্ট ডি, হ্যাঁ এটা হচ্ছে পার্সেন্ট ডি। উপরে তুমি বললা ইন্টিজার, এখানে তুমি পার্সেন্ট ডি না বলে অন্য একটা লিখে ফেলছো, পার্সেন্ট এফ লিখে ফেলছো। তখন কিন্তু আর ফলাফল দেখাবে না, কারণ তুমি শুরুতেই বলছিলা যে আমার ভেরিয়েবলটা হচ্ছে কি, পূর্ণ সংখ্যা। আর তুমি যখন তুমি প্রিন্ট করবা তখন বলতেছো এটা হচ্ছে দশমিক সংখ্যা, তাহলে জীবনে কি হবে না, ফলাফল আসবে না। তো এই জন্য আমরা হচ্ছে দেখলাম ইন্টিজার মানে হচ্ছে আইএনটি, এটাকে শর্টে লিখে আইএনটি। আর এটা কি স্পেসিফিকেশন যখন করব তখন লিখবো পার্সেন্ট ডি। আবার হচ্ছে ফ্লোটিং, ফ্লোটিং মানে হচ্ছে দশমিক সংখ্যা, FLOATING, ফ্লোটিং মানে হচ্ছে দশমিক সংখ্যা। এটাকে আমরা যখন শর্ট করে লিখবো তখন আমরা লিখবো যে প্লট, FLOAT, প্লট। কেন জিজ্ঞেস করা যাবে না, কারণ এটা হচ্ছে নিয়ম, এটাকে এভাবেই ধরা হয়েছে। যদি এটাকে পার্সেন্ট ডি না ধরে পার্সেন্ট এ ধরতো, হ্যাঁ, তাহলে আমরা এই লিখতাম। পার্সেন্ট আই নামের আরেকটা স্পেসিফায়ার আছে, তাই এটাকে পার্সেন্ট ডি ধরা হয়েছে। তারপর হচ্ছে পার্সেন্ট এফ, এগুলো অবশ্যই লিখতে হবে কারণ আমাদের পরের দিন প্রোগ্রামে এগুলো প্রথমেই চলে আসবে।
ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তো দেখো আপাতত আমরা এইটুকুই লিখলাম। তো আমরা এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করবো। একটা হচ্ছে আমরা যখন ইন্টিজার লিখবো, ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে ফ্লোটিং হচ্ছে দশমিক সংখ্যা। যেমন পূর্ণ সংখ্যা বলতে কোনটা বোঝাচ্ছি আমি, ধরো আমি লিখলাম 2, তারপর হচ্ছে 5, 10, 7, 3, 1, 14, 15, এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আর দশমিক সংখ্যা কোনগুলো? দশমিক সংখ্যা হচ্ছে 2.5, 2.56, 4.1, ঠিক আছে, 4.1, এই যে সংখ্যাগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তাহলে ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে আমরা শর্টে বলি ফ্লট, আর পূর্ণ সংখ্যাকে আমরা বলি হচ্ছে আইএনটি, ইন্ট, মানে ইন্টিজার। তাহলে দেখো আমরা যখন কোথাও পূর্ণ সংখ্যা লিখবো তখন আমরা ইউজ করবো হচ্ছে পার্সেন্ট ডি, তারপর যখন দশমিক সংখ্যা লিখবো তখন হচ্ছে পার্সেন্ট এফ। তো এরকম করে এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এগুলো আমরা যদি মাথায় রাখতে পারি তাহলে একবারেই প্রোগ্রাম করার সময় আমাদের কাছে একবারই মনে হবে সহজ। তো এইটা তো একেবারে সহজ জিনিস। আমি যখন তোমাকে 2টা 3টা 4টা প্রোগ্রাম দেখাবো তখন একটু কঠিন লাগবে, কিন্তু যখন 5 নাম্বার 6 নাম্বার প্রোগ্রামে যাবো তখন দেখবা যে সব প্রোগ্রাম একটা স্ট্রাকচারে, একটা জায়গায় শুধু আমরা ভিতরে হালকা হালকা চেঞ্জ করতেছি, তখন কিন্তু জিনিসটা অনেক মজা হয়ে যাবে। তখন আমাকে আর আলাদা করে কষ্ট করতে হবে না। আমরা এখন যেটা দেখলাম, জাস্ট একটা প্রোগ্রাম দেখে রাখলাম, পরের দিন আমরা এই প্রোগ্রাম, এরকম প্রোগ্রাম নিজেরা হচ্ছে হাতে লিখবো, লিখে এটাকে রান করব, তখন আমরা বুঝবো যে কোথায় কি চেঞ্জ করলে রেজাল্ট আসে কি আসে না, কেন আসে কেন আসে না, এগুলো আমরা অ্যান্সার পেয়ে যাবো। এর পাশাপাশি আমরা হচ্ছে কিছু বেসিক জিনিস একটু জেনে রাখি, সেটা হচ্ছে চলক কি। হ্যাঁ, আমরা 2-3টা সংজ্ঞা একটু দেখে রাখবো, সবাই অবশ্যই চাইলে লিখে নিতে পারো। আহ, এগুলো আমাদের কাজে লাগবে পরবর্তীতে। চলক সম্পর্কে আমরা পরে আবার ডিসকাস করবো। তো আপাতত এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে চলক নিয়ে একটু বলবো, সেটা হচ্ছে চলকটা কি। তো এই চলকটা হচ্ছে যখন কোনো কিছুর একটা মান আমি মান কোন একটি মান নিয়ে কাজ করবো, যেমন এখানে a সমান 10 ছিল। তো আমি মেমোরিতে যখন মানটা জমা রাখবো তখন কোন নামে রাখবো বা কার নামে রাখবো। ধরো তুমি ব্যাংকে কিছু টাকা রাখবা, তো ব্যাংকে কিছু টাকা রাখতে গিয়ে বললেই হবে না ভাই এই টাকাটা রেখে দেন। ব্যাংক বলবে যে ভাই আপনার অ্যাকাউন্ট কই, আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন। তখন তোমার ওই অ্যাকাউন্টে টাকাটা রাখবে। তো তুমি যখন হচ্ছে প্রোগ্রামে কোনো একটা মান নিবা, তো মান নেওয়ার জন্য এই মানটা যে নামে তুমি দিবা, যে নামে অ্যাকাউন্ট করবা সেই নামে এই মানটা থাকবে। যেমন আমি এখানে এ বলেছি, পরবর্তীতে প্রোগ্রামে যদি কোথাও আমি এর কথা বলি তখন ধরে নিবে এ সমান 10। সেখানে কি হবে, এ সমান 10 বলবে। আমি শুরুতে এখানে এর মান, আগের প্রোগ্রামে এর মান 10 ধরেছিলাম, তার মানে এরপরে যতবারই এ ব্যবহার করা হবে তখনই সেখানে এর মান 10 বসায় নেবে। তো এখানে বলা আছে মেমোরিতে ডেটা সংরক্ষণের জন্য ভাষার যে নাম ব্যবহৃত হয় তাকে চলক বলে। তার মানে হচ্ছে যে নামটা ব্যবহার করা হয় এ বি সি ডি এক্স ওয়াই জেড, সেগুলোকে আমরা বলেছে ভেরিয়েবল বা চলক, ভেরিয়েবল বা হচ্ছে চলক। এরপরে দেখবো আমরা হচ্ছে ধ্রুবক দেখবো, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মান হচ্ছে যেগুলোর মান পরিবর্তন হয় না। আমি বললাম কোনো কিছুর মান হচ্ছে 5, 5 মানে 5, এখানে 4.5ও না বা 5.6ও না, 5.1ও না। 5 যখন বলবো এটা 5ই বোঝাবে, যখন 10 বলবো এটা 10ই বোঝাবে, যখন 20 বলবো এটা 20ই বোঝাবে। অর্থাৎ আমরা যখন কোনো কিছুর মান ফিক্সড ধরে নিব তখন সেটাকে বলা হবে ধ্রুবক। যখন কোনো কিছুর মান আমরা ফিক্সড ধরে নিব তখন সেটাকে বলা হবে ধ্রুবক। আর ধ্রুবক মানে হচ্ছে এটার মান চেঞ্জ হবে না। অর্থাৎ ধ্রুবক আমি যেটা বলবো এটা ধ্রুবক কি থাকবে। তারপর হচ্ছে ফাংশন কি। ফাংশন হচ্ছে যখন হচ্ছে আমরা একটু আগে ফাংশন দেখেছি, স্ক্যানএফ, প্রিন্টএফ। তো বড় কোনো প্রোগ্রামকে যখন ছোট ছোট অংশে ভাগ করা হয়, এই ভাগ করার যে পদ্ধতিগুলো সেগুলো হচ্ছে ফাংশন। আমরা ফাংশন দিয়ে বিভিন্ন ফাংশন দিয়ে প্রোগ্রামটাকে আমরা কি করি, ভাগে ভাগে, ছোট ছোট ভাগে ভাগ করে, ছোট ছোট অংশে ভাগ করে আমরা প্রোগ্রামটাকে সলভ করি। তো ফাংশন কি আমরা দেখলাম। তারপর হচ্ছে লাইব্রেরি ফাংশন কি। তো লাইব্রেরি ফাংশন হচ্ছে সি প্রোগ্রামের জন্য নির্দিষ্ট কিছু ফাংশন আছে। সি প্রোগ্রামের জন্য নির্দিষ্ট কিছু ফাংশন আছে যেটা শুধু সি প্রোগ্রামের জন্য। অর্থাৎ সি প্রোগ্রামে তুমি ফাংশনটাকে লেখা আছে মেইন, ধরো মেইন লেখা আছে, তোমার কাছে মনে হলো যে আমি একটু বড় হাতের এম দিয়ে লিখি, লাইনের শুরুতে আছে মেইনটাকে আমি বড় হাতের এম দিয়ে লিখি, তাহলে কিন্তু প্রোগ্রাম চলবে না। আবার স্ক্যানএফ আছে, তোমার কাছে মনে হলো স্ক্যানের পরে স্পেস দিই, হ্যাঁ স্ক্যানের পরে স্পেস দিয়ে তারপরে একটা লিখি, তাও হবে না। সি প্রোগ্রামে যে ধরনের যে ফাংশন গুলো আছে, লাইব্রেরি ফাংশন গুলো, ওই ফাংশন গুলো ব্যবহার করতে হবে। এর বাইরে অন্য কোনো ফাংশন ব্যবহার করা যাবে না। এই ফাংশন গুলোকে সামান্য চেঞ্জও করা যাবে না, কোনো ধরনের পরিবর্তন, সংযোজন, বিয়োজনও করা যাবে না। আমরা এগুলোর উদাহরণ দেখবো অনেকগুলো পরবর্তীতে। তারপর হচ্ছে কিওয়ার্ড আছে। তো কিওয়ার্ড হচ্ছে কিছু শব্দ। এই শব্দগুলো হচ্ছে সি প্রোগ্রামের জন্য নির্দিষ্ট করা, যে এই শব্দ দিয়ে এটার অর্থ বোঝায়, এই শব্দ দিয়ে এই কাজ বোঝায়। তো আমি যখন আইএনটি ইন্ট বুঝালাম, আইএনটি ইন্ট মানে কি তোমরা বুঝে ফেলেছো, আইএনটি ইন্ট হচ্ছে ইন্টিজার, পূর্ণ সংখ্যা। তো এই প্রত্যেকটা কাজের জন্য যে শব্দগুলো দেওয়া আছে যেটা নির্দিষ্ট এই কাজের জন্য এই শব্দ, এই শব্দগুলোকে আমরা বলি হচ্ছে কি বলি, কিওয়ার্ড বলি। অর্থাৎ সি প্রোগ্রামের জন্য সংরক্ষিত যে শব্দগুলো আছে সেগুলোকে আমি বলি হচ্ছে কিওয়ার্ড।
তো আমার কথা হচ্ছে যে আমরা ক্লাসটা দীর্ঘ করেছি আজকে ইচ্ছা করে ক্লাসটা বড় করেছি। সেটা কেন? সেটা হচ্ছে ক্লাসটা বড় করাতে সুবিধা হয়েছে তোমরা ওভারঅল একটা ধারণা পেয়েছো। ধারণা না পেলে যখন আমি পড়াতাম তখন তোমরা জিজ্ঞেস স্যার এটা কি ওইটা কি? তখন তো আমি বলবোই। কিন্তু একবার শোনার কারণে যখন এটা তুমি বাসায় ভিডিওটা আবার ২ বার ৩ বার দেখবে তখন এই ওয়ার্ড গুলো তোমার মাথায় থাকবে। তখন যখন আমি প্রোগ্রামটা করাবো তখন আমি যখন বলবো এটা একটা কিওয়ার্ড, এটা একটা ফাংশন তখন তুমি সাথে, সাথে লিঙ্ক করতে পারবো। ও আচ্ছা স্যার তো এটা বলছিল। এটা হচ্ছে নির্দিষ্ট। এটা তো চেঞ্জ করা যাবে না। ইন্টিজারকে তো আই দিয়ে লেখা যাবে না, বড়হাতের আই দিয়ে লেখা যাবে না। ছোটহাতের আই দিয়ে লিখতে হবে। তো এরকম বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে। ঠিক আছে? এখানে যেমন অটো আছে, ব্রেক আছে, কেস আছে, চার আছে। চার মানে হচ্ছে ক্যারেক্টার মানে এ, বি, সি, ডি এগুলা। তো এরকম সব ফাংশন আমাদের দরকার নাই বা সব কিওয়ার্ড আমাদের মুখস্থ দরকার নেই। আমি তোমাদের আজকে চেষ্টা করব শীট যদি আজকে দেই বা পরের ক্লাসে দেই, আমি জানাবো তোমাদেরকে। যারা হচ্ছে ইমেল আইডি দাওনি, ইমেল আইডি অনেকেই দিয়ে ফেলেছো আমার কাছে। আমি দিয়ে রেখেছিলাম তোমাদের কাছে শুরুতে ইমেল আইডিটা। তোমরা যারা কয়েকজন দিয়েছো, যারা দাওনি আমাকে একটু মেসেজে দিয়ে রাখবা। আর যারা দিয়েছো আমি লিখে নিয়েছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এরকম কিওয়ার্ড আছে। আমি এগুলো এখান থেকে শর্ট করে ৭টা ৮টা কিওয়ার্ড তোমাদের দিব। ওইটা মুখস্থ করলে চলবে আমাদের। আমাদের কাজ হয়ে যাবে। তো এরকম কিছু কিওয়ার্ড, কিছু ফাংশন, তারপর কিছু লাইব্রেরি ফাংশন এই জিনিসগুলো তোমাদেরকে আমি শীটে এড করে দিব। তোমরা একটু কষ্ট করে এটা মুখস্থ করে নেবা। যদি এটা করতে পারো তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে। অর্থাৎ আমরা আমাদের যে উদ্দেশ্যটা না আমরা হচ্ছে আমাদের সি শেখার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমাদের সফল হবে। তো আজকের মতো আমাদের এখানেই থাকলো। কারো কোনো প্রশ্ন থাকলে আমি